আচ্ছা, আজকে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়াবো। ক্রিস্টাল ফিল্ড থিওরি ভ্যালেন্স বন্ড থিওরিতে যে ঘাটতিগুলো থেকে গেছে সেইখান থেকে এইটা একটু উন্নত থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি ভ্যালেন্স বন্ড থিওরি যেটা ছিল ভিবিটি। আচ্ছা, এখানে একটু বলে দিই, আগের ভিডিওতে ভ্যালেন্স বন্ড থিওরিতে নিকেল NiCl হোল 4 ছিল নাকি, হোল 4 2 মাইনাস, মানে 4 2 মাইনাস। এখানে ম্যাগনেটিক মোমেন্টটা আমি লিখেছিলাম, দেখবে √2 × 2 + 2 বোর ম্যাগনেটন। সেখানে আমি ক্যালকুলেশনে এটা 6 লিখে দিয়েছিলাম, এটা কিন্তু √8 হবে। হ্যাঁ, √8 বোর ম্যাগনেটন। এটা একটু ভুল আছে, দেখে নেবে ভিডিওটাতে। আচ্ছা, এবার ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আসছি। কিভাবে ক্রিস্টাল ফিল্ড থিওরি এলো মন দিয়ে শুনতে থাকবে, তারপরে কোশ্চেন তোমাদের যা কোশ্চেন জাগবে মনে সেটা পরে আমি আলোচনা করছি, আগে মন দিয়ে শুনবে। ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আসার পেছনে কারণ হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি লিমিটেশন। ভ্যালেন্স বন্ড থিওরি লিমিটেশনের পর, অর্থাৎ যেগুলো এক্সপ্লেন করতে পারিনি সেইগুলো এক্সপ্লেন করার জন্য আরেকটা থিওরি দেওয়া হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি। কি কি লিমিটেশন ছিল মেন? এখানে মেন লিমিটেশন ছিল যে এর কালার, ভ্যালেন্স বন্ড থিওরি থেকে কালারের এক্সপ্লারেশন ছিল না, অর্থাৎ কোঅর্ডিনেশন যৌগের বর্ণের যে এক্সপ্লানেশন সেটার লিমিটেশন হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি ব্যাখ্যা করতে পারে না। আর কি, ম্যাগনেটিক প্রপার্টি অনেকগুলো ব্যাখ্যা করতে পারে না। আর কি ছিল দেখবে, এই কোঅর্ডিনেশন যৌগের আরেকটা প্রপার্টি হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম। এই অপটিক্যাল আইসোমেরিজম বা অপটিক্যাল প্রপার্টি, এই অপটিক্যাল প্রপার্টি কিন্তু এক্সপ্লানেশন করতে পারেনি। আরো আছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, এগুলো এক্সপ্লানেশন কিন্তু দিতে পারে না। এই সমস্ত কিছু এক্সপ্লানেশন না করার জন্য ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি আসে মেনলি। আচ্ছা, ক্রিস্টাল ফিল্ড থিওরির কিছু অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশন গুলো বলছি আমি, বা স্বীকার্য বলতে পারি। অ্যাজাম্পশন অফ সিএফটি বা স্বীকার্য, বাংলায় দেখবে লেখা আছে স্বীকার্য সমূহ। ক্রিস্টাল ফিল্ড থিওরি এইটা জানার আগে আমাকে ডি অরবিটাল সম্পর্কে একটু জানতে হবে। মেটালের যে ডি অরবিটাল আছে, এবার আমরা জানি যে মেটালের সন্ধিগত মৌল, বিশেষ করে সেই সন্ধিগত মৌলের ডি অরবিটাল আছে। কটা ডি অরবিটাল আছে? 5টা ডি অরবিটাল আছে। সেই 5টা ডি অরবিটাল সম্পর্কে একটু আমি আলোচনা করব, তারপরে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা বলবো। দেখো, 5টা ডি অরবিটালের নামগুলো আমাদের জানা আছে, যদি তোমাদের মধ্যে কারো জানা না থাকে জেনে নাও। প্রথম ডি অরবিটালটা বলছি, প্রথম বলা ঠিক হবে না, তাও প্রথম বলছি, DXY। এর ছবিটা কিরকম দেখতে হয় মনে রাখবে। ডি অরবিটাল গুলো ডাবল ডাম্বেল শেপ হয়, ডাবল ডাম্বেল। এইটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, যার নাম দিচ্ছি XY, তাহলে এক্স আর ওয়াই অক্ষটা ড্র করলাম। এবার এই যে ডাম্বেল আকৃতি হয়, ডাবল ডাম্বেল, এই লোব গুলো হয় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝ বরাবর, মানে অ্যাক্সিস বরাবর থাকে না, এক্স অ্যাক্সিসের মাঝ বরাবর থাকে। বলতে পারি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, না এটা যদি 90 ডিগ্রি হয় মাঝামাঝি থাকে। তাহলে এইটাই হলো DXY অরবিটাল। লোবগুলো আছে এক্স আর ওয়াই অক্ষের মাঝ বরাবর। আচ্ছা, DXZ আছে, কেমন দেখতে হয়? তখন আমি এই যে অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস ড্র করব। যারা আগে এগুলো দেখে নিয়েছো সেগুলো তার জানো কিভাবে কি হয়। এখানে লোবগুলো থাকবে এক্স আর জেড এর মাঝ বরাবর, অ্যাক্সিস বরাবর নেই, দেখে নাও। এটাই মেন জিনিস এখানে, যে লোব, LOBE, এগুলোকে বলা হয় লোব। এগুলোকে বলা হয় লোব, যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, এগুলোকে বলা হয় লোব। ঠিক আছে, তাহলে এক্স জেড বরাবর থাকলে এক্স আর জেড মাঝ বরাবর থাকবে। তাহলে DYZ টা কেমন দেখতে হবে? নিশ্চয়ই ওয়াই আর জেড অ্যাক্সিসের মাঝ বরাবর থাকবে, এরকম দেখতে হবে।
একই রকম দেখতে, এরকম দেখতে হয়। এই তিনটে পাওয়া যায়, DXY, DY, XZ আর YZ, একই রকম দেখতে। আর দুটো আছে, একটা নাম হচ্ছে DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কেমন দেখতে হয়? এইটা মনে রাখবে, এই অরবিটাল গুলো, এই অরবিটালটা DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর হয়। এর এক্স অ্যাক্সিস বরাবর একদম সরাসরি, আর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এটাও ডাবল ডাম্বেল, দেখে না ডাবল ডাম্বেল শেপ, কিন্তু অ্যাক্সিস বরাবর এখানে লোকগুলো থাকে। আর DZ স্কোয়ার বলে একটা অরবিটাল আছে, DZ স্কোয়ার, সেখানে কি হবে থাকে, এটা না এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর থাকে, অ্যাক্সিস বরাবর থাকে, কিন্তু এটা সিঙ্গেল লোড থাকে, মানে ডাবল ডাম্বেল থাকে না, এমনি ডাম্বেল থাকে। আর একটা জিনিস থাকে, তোমরা জানো এটাও, যে এক্স ওয়াই প্লেন বরাবর, এটা না ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেন বরাবর একটা রিং থাকে, ইলেকট্রন ঘনত্ব একটা রিং থাকে। যেমন ভেবে না, এটা যদি তোমার এক্স জেড বরাবর থাকে, এই যে এটা জেড অ্যাক্সিস, তাহলে এই বরাবর একটা রিং থাকে। যেমন আমরা বেল্ট পরি না, এটাকে বেলি বেল্ট স্ট্রাকচারও বলা হয়, বেলি বেল্ট শেপ বলা হয়, বেলি বেল্ট। তাহলে ওই যেমন মানুষ বেল্ট পরে, বেল্টটা হচ্ছে রিং, এক্স ওয়াই, এক্স আর ওয়াই প্লেন বরাবর, এক্স ওয়াই প্লেন বরাবর, আর জেড অ্যাক্সিসটা বরাবর তোমার লোবগুলো থাকে, ইলেকট্রন ঘনত্বটা থাকে, এটা হচ্ছে DZ স্কয়ার অরবিটাল। তাহলে এই যে দুটো পেলাম, একে বলা হয় অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল ডি অরবিটাল। আর এই তিনটেকে বলা হয় নন অ্যাক্সিয়াল, নন অ্যাক্সিয়াল ডি অরবিটাল। এটা পরবর্তীকালে আরো নাম জানবো। এইটা একটা, এই যে তিনটে অরবিটাল, এই তিনটে অরবিটাল নিয়ে যে সেটটা পাওয়া যায়, সেই সেটটাকে বলা হয় T2G বা T2 সেট। আর এইটাকে বলা হয়, এই দুটোকে বলা হয় EG বা ই সেট। এটা পরে আলোচনা করবো, T2G আর EG, এই ব্যাপারটা পরে আলোচনা করব আমি। এখন নামটা জেনে রাখো, এই দুটো অরবিটালকে বলা হয় অ্যাক্সিয়াল ডি অরবিটাল, এই সেটটাকে বলা হয় T2EG সেট, আর এই তিনটে অরবিটাল নিয়ে যেটা হয় তাকে বলা হয় T2G সেট নন অ্যাক্সিয়াল ডি অরবিটাল। তাহলে ডি অরবিটাল সম্পর্কে আমাদের একটা ধারণা কিন্তু হয়ে গেল, যে ডি অরবিটাল গুলো দেখতে কেমন হয়। এবার আসছি ক্রিস্টাল ফিল্ড থিওরিটা কি, অ্যাজাম্পশন গুলো বলছি আমি, ক্রিস্টাল ফিল্ড থিওরির অ্যাজাম্পশন গুলো বলছি। বইতে দেখবে 1, 2, 3, 4 করে লেখা আছে, 8খানা থিওরি, 8খানা অ্যাজাম্পশন লিখেছে বইতে, তবে আরো আছে, এখানে 8টাই মেন বলে দিয়েছে। মন দিয়ে শোনো আর একটু রিডিং পড়েও ভালো করে। এইখান থেকে কোনো কোশ্চেন আছে কি, অ্যাক্সিয়াল আর নন অ্যাক্সিয়াল ডি অরবিটাল সম্পর্কে তোমাদের নিশ্চয়ই কোনো কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনগুলো একটু আমাকে বলতে পারো, যে কি বলতে চাইছে অ্যাক্সিয়াল আর নন অ্যাক্সিয়াল ব্যাপারটা কি। না না, রেকর্ড হয়েছে। এই যে আমি কালার করে দিচ্ছি, এইটা, এটা মানে এটা না, একই রকম, হ্যাঁ একই জিনিস কালার করে দিয়েছি। এবার তাতে কিছু এসে যায় না, এরকম ভাবে আছে না, ডি অরবিটাল গুলো সবগুলোই কালার করতে পারি এরকম করে। আমি ইলেকট্রন বলতে পারি, ইলেকট্রন ডেনসিটিকে বোঝাতে পারি এরকম ভাবে, হ্যাঁ। এবার অ্যাজাম্পশন গুলো বলছি আমি। ক্রিস্টাল ফিল্ড থিওরি যে অ্যাজাম্পশন গুলো আছে, স্বীকার্য গুলো আছে, সেই স্বীকার্য গুলো এক এক করে বলছি, বই থেকে তোমরা একটু দেখবে। আর এইটা এরকম করে কোশ্চেন দেবে না যে ক্রিস্টাল ফিল্ড থিওরি স্বীকার্যগুলি লেখো, এরকম কোশ্চেন দেবে না। প্রথম যে স্বীকার্য মেন, যেটা ভালো করে শুনে নেবে, কোঅর্ডিনেশন যৌগের ক্রিস্টাল ফিল্ড থিওরি প্রথম যেটা বলছে, যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন যেটা আছে, মেটাল আয়ন যেটা আছে তার সাথে, মানে মেটালের সাথে লিগ্যান্ড তো বন্ডিং করবে, লিগ্যান্ড বন্ডিং করবে। এবার লিগ্যান্ড কি হতে পারে, লিগ্যান্ড অ্যানায়ন হতে পারে,
লিগ্যান্ড অ্যানায়ন হতে পারে যেমন কি Cl মাইনাস, F মাইনাস এরকম হতে পারে, বা অণু হতে পারে, প্রশম অণু যেমন H2O, NH3 এরকম হতে পারে। তাহলে মেটালের সাথে লিগ্যান্ডের যে বন্ডিংটা হবে, যদি লিগ্যান্ডটা আয়ন থাকে তাহলে আয়ন থাকলে কি হবে, মেটালের পজিটিভ চার্জ আর অ্যানায়নের নেগেটিভ চার্জ, অ্যানায়নিক লিগ্যান্ডের নেগেটিভ চার্জ, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে। যদি তোমার অণু থাকে যেমন H2O আছে, তাহলে H2O থাকলে কিন্তু তার ডাইপোল মোমেন্ট আছে পজিটিভ, ডেল্টা পজিটিভ হবে হাইড্রোজেন গুলো, আর অক্সিজেন ডেল্টা নেগেটিভ হবে, অর্থাৎ ডাইপোল হতে পারে বা অ্যানায়নিক নেগেটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। তাহলে মেটালে পজিটিভ চার্জের সাথে নেগেটিভ চার্জ বা ডাইপোলের যে নেগেটিভ চার্জ আছে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা হবে, সবসময় মনে রাখবে। কোঅর্ডিনেশন যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে লিগ্যান্ডের নেগেটিভ চার্জ বা ডাইপোলের যে নেগেটিভ চার্জ আছে তাদের সাথে অ্যাট্রাকশনটা হবে। অর্থাৎ যদি ডাইপোল থাকে তাহলে এই নেগেটিভের সাথে পজিটিভ, ডেল্টা নেগেটিভের সাথে ডেল্টা পজিটিভ, বা অ্যানায়নের নেগেটিভের সাথে পজিটিভের অ্যাট্রাকশনটা হবে প্রথম। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে, এই লিগ্যান্ডগুলোকে সবসময় মনে রাখবে যে নেগেটিভলি চার্জড পয়েন্ট চার্জ হিসাবে, বাংলায় বলি আগে, যে লিগ্যান্ডগুলোকে ঋণাত্মক আধানযুক্ত এক একটি বিন্দু আধান রূপে গণ্য করা হয়। বিন্দু আধান, বিন্দু আধান মানে ঋণাত্মক বিন্দু আধান। মানেটা কি, মানে এই লিগ্যান্ডগুলোকে সবসময় নেগেটিভলি চার্জড একটা পয়েন্ট মনে করা হয়, বিন্দু মনে করা হয়। জানবে না এটা মেটাল আছে পজিটিভ চার্জ, আর লিগ্যান্ড আছে 5টা লিগ্যান্ড আছে আর 6টা লিগ্যান্ড আছে, তাহলে এগুলো নেগেটিভ চার্জ এক একটা করে পয়েন্ট কল্পনা করা হয়, নেগেটিভ চার্জ। ঠিক আছে, আর কি মনে করা হয়, এটা ভালো করে শুনবে 3 নম্বর পয়েন্টটা, যে এইখানে যে অ্যাট্রাকশনটা হবে, আকর্ষণটা হবে, তাহলে কার সাথে কার আকর্ষণ হচ্ছে, ক্যাটায়নের সাথে। ক্যাটায়নটা কি, মেটালটা ক্যাটায়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন বা ডাইপোল যদি হয়, ডাইপোলের নেগেটিভ চার্জ, নেগেটিভ পোল, এদের মধ্যে অ্যাট্রাকশনটা হবে। তাহলে ক্যাটায়নের সাথে অ্যানায়নের বা ডাইপোলের নেগেটিভের সাথে যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটাকে কি বলা হয় তোমরা কি জানো? ক্যাটায়নের সাথে অ্যানায়নের যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটাকে কি বলা হয়? সেই আকর্ষণ বলটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলা হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলা হয়, মানে তাড়িতিক আকর্ষণ, স্থির তাড়িতিক আকর্ষণ। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এই পয়েন্ট আমি স্টার দিলাম। এইখানে মনে রাখবে যে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে মেটাল আর অ্যানায়নের মধ্যে বা লিগ্যান্ডের মধ্যে যে বন্ধনটা আছে সেই বন্ধনটা আয়নীয় প্রকৃতি হবে, আয়নীয় প্রকৃতির। এটাই পরবর্তীকালে জানতে পারবে যে লিমিটেশন আছে, এর সীমাবদ্ধতা আছে। কারণ কোঅর্ডিনেশন যৌগের ক্রিস্টাল ফিল্ড থিওরি শুধুমাত্র বন্ধনের যে কথাটা বলেছে সেটা আয়নীয় বন্ধনের কথা বলেছে। ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনের কথাই বলা হয়েছে, কখনোই ওভারল্যাপিং এর ব্যাপারটা বলা হয়নি। এই পয়েন্টেই আছে যে ওভারল্যাপিং এর কথা বলা হয়নি। এই অভিলেপনের ধারণা এখানে বিবেচনা করা হয় না, অভিলেপন ব্যাপারটা বলাই হয়নি। অভিলেপনটা কোন যৌগে দেখা যায়, কি ধরনের যৌগ, আয়নীয় যৌগ না তো কোভ্যালেন্ট যৌগ, সমযোজী যৌগ? সমযোজী যৌগ। এই ওভারল্যাপিং এর কথাটা কিন্তু এখানে বলাই হয়নি। হ্যাঁ, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট 3 নাম্বার।
আর একটা কথা তোমাকে বলি, তার পরের পয়েন্টে যাই। অর্থাৎ তুমি এটা বলতে পারো যে কোঅর্ডিনেশন যৌগের যে ক্রিস্টাল ফিল্ড থিওরি যে ব্যাখ্যাটা দিয়েছে, কোঅর্ডিনেশন বন্ধনটা কি প্রকৃতির, বন্ধনগুলো কি প্রকৃতির, সমযোজী না আয়নীয়? সম্পূর্ণ আয়নীয় বলেছে, হ্যাঁ, সম্পূর্ণ আয়নীয় প্রকৃতির এই বন্ধনটা, মেটাল আর লিগ্যান্ডের মধ্যে যে বন্ধনটা আছে সেটা সম্পূর্ণ আয়নীয় প্রকৃতির বন্ধন, সমযোজী বন্ধনের কোনো কথা এখানে আলোচনা করা হয়নি। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট যেটা বলছে ক্রিস্টাল ফিল্ড থিওরির, এখানে দেখো মেটালের তো পজিটিভ চার্জ হয় আর লিগ্যান্ড গুলো নেগেটিভ চার্জ বা নেগেটিভ পোল হয়। তাহলে এই যে ধাতুরও কিন্তু দেখো মেটালের তো ইলেকট্রন আছে, মেটালের তো ইলেকট্রন আছে। এটা যদি মেটালের কক্ষ হয় তাহলে চারিদিকে যে কক্ষগুলো আছে তার মধ্যে তো ইলেকট্রন আছে, নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে। সেই নেগেটিভলি চার্জ ইলেকট্রন আর লিগ্যান্ডের যে ইলেকট্রন আছে, তাহলে লিগ্যান্ডেরও তো ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ আছে। তাহলে মেটালের নেগেটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ আর লিগ্যান্ডের নেগেটিভ চার্জ, এদের মধ্যে কি হবে? বিকর্ষণ হবে, বিকর্ষণ হবে। কি বললাম? মেটালের ইলেকট্রন আর লিগ্যান্ডের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে। আর মেটালের পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর এই লিগ্যান্ডের নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ হবে। সেটা একটু আগেই বলে দিলাম যেটা আয়নীয় প্রকৃতির। কিন্তু লিগ্যান্ডের আর মেটালের যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যে একটা বিকর্ষণ দেখা যাবে। অর্থাৎ লিগ্যান্ড গুলো যে নেগেটিভ চার্জ থাকে, ঋণাত্মক চার্জ থাকে, এটা একটা ক্ষেত্র সৃষ্টি করবে। লিগ্যান্ডের নেগেটিভ চার্জটা একটা ক্ষেত্র সৃষ্টি করবে, সেটা পরের পয়েন্টে বলছি, 5 নম্বর পয়েন্টে বলছি। 5 নম্বর পয়েন্টে কি বলছি? মেটালের চারিদিকে যে লিগ্যান্ড গুলো আছে সেই লিগ্যান্ড গুলো মেটালের চারিদিকে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট সৃষ্টি করবে, চারিদিকে নেগেটিভ এনভায়রনমেন্ট সৃষ্টি করবে, পরিবেষ্টন করবে লিগ্যান্ড গুলো মেটালকে। আর এই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে, নেগেটিভ যে ক্ষেত্রটা সৃষ্টি হবে, তাকে বলছি ক্রিস্টাল ফিল্ড। তাহলে ক্রিস্টাল ফিল্ডটা আরেকবার বলছি, হ্যাঁ। ক্রিস্টাল ফিল্ডটা কি? মেটালের চারিদিকে লিগ্যান্ডের ঋণাত্মক আধানের যে পরিবেষ্টন, লিগ্যান্ডের ঋণাত্মক আধানের যে পরিবেষ্টন, চার্জের যে পরিবেষ্টন, তার ফলে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, সেটাকে বলছি ক্রিস্টাল ফিল্ড। আচ্ছা, যদি লিগ্যান্ড গুলো চারিদিকে না থাকে মেটালে, তাহলে কোনো ক্রিস্টাল ফিল্ড তৈরি হবে না। যদি একটা মেটাল ফ্রি অবস্থায় থাকে তাহলে কোনো ক্রিস্টাল ফিল্ড নেই মেটালের চারিদিকে। কিন্তু যখনই তার চারিদিকে লিগ্যান্ড চলে আসবে তখন একটা ক্রিস্টাল ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। ঠিক আছে? 6 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, 6 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? যে ক্রিস্টাল ফিল্ডের যে প্রভাব আছে সেটা কেন্দ্রীয় ধাতব পরমাণু ডি অরবিটাল গুলিকে বিশেষভাবে প্রভাবিত করে। অর্থাৎ এই যে মেটালের যে ডি অরবিটাল গুলো আছে, সেই ডি অরবিটাল গুলো যেহেতু মেটালের চারিদিকে কি থাকবে? লিগ্যান্ড থাকবে, নেগেটিভ চার্জ। তাহলে এই যে ডি অরবিটাল গুলো আছে, 5টা ডি অরবিটাল, সেই 5টা ডি অরবিটালের উপর কিন্তু এই লিগ্যান্ডের একটা প্রভাব সৃষ্টি হবে। আর 7 নম্বর পয়েন্ট যেটা বলছে, প্রথমে কি থাকবে? যে মেটালের যে ডি অরবিটাল গুলো থাকবে সেগুলোর শক্তি সমান থাকবে, 1 2 3 4 5 সম শক্তি সম্পন্ন ডি অরবিটাল। এটাই মেন পয়েন্ট কিন্তু, হ্যাঁ। মেটালের ডি অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন থাকবে, কিন্তু যখনই এখানে লিগ্যান্ড আসতে শুরু করবে, মেটালের সাথে লিগ্যান্ডের অ্যাট্রাকশন হতে শুরু করবে, তখন এই ডি অরবিটাল গুলো ভেঙে যাবে। ডি অরবিটাল গুলো বিভিন্ন শক্তিতে ভেঙে যাবে, বিভিন্ন শক্তিতে ভেঙে যাবে। অক্টাহেড্রাল হলে 3টে নিচে চলে যাবে অরবিটাল আর 2টো উপরে চলে যাবে। এই জায়গাটা ভালো করে আমি ব্যাখ্যা করবো একটু পরেই। আমি অক্টাহেড্রালের ক্ষেত্রে বলছি। অক্টাহেড্রাল যদি হয়
তাহলে 5টা ডি অরবিটাল ছিল মেটালের, যখনই সেই লিগ্যান্ডের সাথে অ্যাট্রাকশনে আসবে তখন এই মেটালের ডি অরবিটাল গুলো দুটো বিভিন্ন শক্তিতে ভেঙে যাবে। এই যে অরবিটাল গুলো বিভাজন হয়ে গেল, এইটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড বিভাজন। ক্রিস্টাল ফিল্ড বিভাজন, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বলা হয়। স্প্লিটিং অফ ডি অরবিটাল ঘটে যাবে। স্প্লিটিং অফ ডি অরবিটাল। ডি অরবিটালে বিভাজন হয়ে যাবে। এবার তোমার এই যে বিভাজনটা কিরকম হবে, 7 নাম্বার বা 8 নাম্বার পয়েন্টটা, এটা 8 নাম্বার পয়েন্ট, এই বিভাজনটা কিরকম হবে, অর্থাৎ আমি এখানে দেখো 3টে অরবিটালকে নিচে লিখেছি, 2টো অরবিটালকে উপরে লিখেছি। কেন 3টে অরবিটাল নিচে, কেন 2টো অরবিটাল উপরে, বা কিরকম হতে পারে 2টো অরবিটাল নিচে 3টে অরবিটাল উপরে, এরকম হতে পারে কিনা, আবার দুটো এরকম 1 2 3 4 করে এরকম করে সাজানো হলো, যে কিরকম বিভাজন হবে এইটা নির্ভর করে যে মেটালের সাথে কতগুলো লিগ্যান্ডের বন্ডিং হচ্ছে, কতগুলো লিগ্যান্ডের বন্ডিং হচ্ছে। মানে বলতে পারি যে মেটালের কোঅর্ডিনেশন নাম্বার কত, 4 6 5 4, সেগুলোর উপর ডিপেন্ড করবে। কিন্তু মেটালের সাথে লিগ্যান্ডের সংখ্যার উপর বা লিগ্যান্ডের কতগুলো লিগ্যান্ড যুক্ত হচ্ছে, মেটালের কোঅর্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করবে যে এই বিভাজনটা কিরকম হবে। তাহলে আমি কি কি বললাম একটু তাড়াতাড়ি বলে দিই। প্রথমে যে মেটালের সাথে লিগ্যান্ডের যে বন্ধনটা আছে সেটা কি হবে, মেটালের পজিটিভ চার্জের সাথে লিগ্যান্ডের নেগেটিভ চার্জের, মেটালের পজিটিভ চার্জের সাথে লিগ্যান্ডের নেগেটিভ চার্জ। যদি লিগ্যান্ডটা অ্যানায়ন হয় তাহলে নেগেটিভ চার্জ, আর যদি লিগ্যান্ডটা প্রশম অণু হয় তাহলে ডাইপোলের যে নেগেটিভ চার্জ তার সাথে অ্যাট্রাকশন হবে। আর ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যেহেতু অ্যাট্রাকশন আছে তাই এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আর যে বন্ধনটা তৈরি হবে সেটা আয়নীয় প্রকৃতির হবে। এখানে ওভারল্যাপিং এর কোনো কনসেপ্টের কথা বলা হয়নি। তার মানে বন্ধনটা হবে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে, বন্ধনটা হবে সম্পূর্ণ আয়নীয় প্রকৃতির। ঠিক আছে, এরপরে যে বললাম যে মেটালে পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, কিন্তু মেটালে তো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলোর সাথে লিগ্যান্ডের যে নেগেটিভ চার্জ বা ডাইপোলের যে নেগেটিভ চার্জ তাদের মধ্যে একটা বিকর্ষণ হবে, বিকর্ষণ ধর্মী, এদের অ্যাট্রাকশনটা বিকর্ষণ ধর্মীয় আছে। তারপরে কি বললাম, মেটালের চারিদিকে লিগ্যান্ড গুলো যদি সজ্জিত হয়ে যায়, নেগেটিভ চার্জের এক পরিবেষ্টন করে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, সেটাকে বলছি ক্রিস্টাল ফিল্ড। তাহলে লিগ্যান্ড কিন্তু ক্রিস্টাল ফিল্ড তৈরি করবে। এরপরে কি হবে, এই যে ক্রিস্টাল ফিল্ড যখন তৈরি হবে তখন মেটালের যে ডি অরবিটাল গুলো আছে সেই ডি অরবিটালের উপর একটা প্রভাব সৃষ্টি হবে, ফলে ডি অরবিটাল গুলো স্প্লিটিং হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে, সমশক্তি সম্পন্ন থেকে বিভিন্ন শক্তি সম্পন্ন হয়ে যাবে। এবার এই স্প্লিটিংটা, এটা বলে ক্রিস্টাল ফিল্ড বিভাজন বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। এই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা ডিপেন্ড করবে কতগুলো লিগ্যান্ড চারিদিকে আছে, কিরকম ভাবে আছে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করবে। আমাদের সিলেবাসে শুধু 6 কোঅর্ডিনেটেড আছে আর 4 কোঅর্ডিনেটেড আছে, এই দুটোই আছে। অর্থাৎ অক্টাহেড্রাল ফিল্ডের উপর আছে কাজটা, আর টেট্রাহেড্রাল ফিল্ডের উপর কাজ আছে। এই দুটো ফিল্ডের কথাই বলা হয়েছে। অর্থাৎ অক্টাহেড্রাল ফিল্ডের জন্য ক্রিস্টাল ফিল্ড থিওরি আর টেট্রাহেড্রাল ফিল্ডের জন্য ক্রিস্টাল ফিল্ড থিওরি, এই দুটো আমাদের সিলেবাসের মধ্যে আছে। আমি আগে অক্টাহেড্রালটা বলবো, তারপর টেট্রাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আলোচনা করব। এখান পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে। এরপরে অক্টাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আমি এক্সপ্লেন করছি বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা এক্সপ্লেন করছি। এবার তুমি বোঝো যে এটা হচ্ছে মেটাল, আমি বললাম এটা ফ্রি মেটাল বা ফ্রি মেটাল আয়ন। এখন এই ফ্রি মেটাল আয়ন একা আছে, ধাতব আয়নটা একা আছে, তাহলে নিজে সে একা ঘুরে বেড়াচ্ছে মেটালটা। আর সে যখনই লিগ্যান্ডকে দেখতে পারবে, ভাবো এটা লিগ্যান্ড আছে,
তাহলে এই মেটালটা এই লিগ্যান্ডকে দেখতে পেয়েছে। পজিটিভ চার্জ মেটাল আছে, সেই পজিটিভ চার্জ মেটাল নেগেটিভ চার্জ লিগ্যান্ডকে দেখতে পেয়েছে, তাহলে ওর অবস্থা কি হবে? অ্যাট্রাকশন ফিল করবে। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে দেখলে কি হয়? সাধারণ নিয়ম, মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অ্যাট্রাকশন ফিল করবে। যখনই অ্যাট্রাকশন ফিল করবে না, এটা এর এনার্জি লেভেল, মেটালের এনার্জি লেভেল এই হাই এনার্জি লেভেল আছে, ওপরে আছে। যখনই দেখবে তখন এনার্জিটা এর কমে যাবে। ঝট করে লিগ্যান্ডকে দেখে এনার্জিটা কি হলো? কমে গেল। এইখানে মেটালের ডি অরবিটাল গুলো ছিল, 5টা ডি অরবিটাল আমি ড্র করেছি। যখনই লিগ্যান্ডকে দেখবে এনার্জি লেভেল কমে যাবে, কারণ অ্যাট্রাকশন ফিল করছে তো এনার্জি কমে যাবে। এইখানে 5টা ডি অরবিটাল চলে এলো, এনার্জিটা কমে এইখানে চলে এলো। কমে গেল। কিন্তু যখন লিগ্যান্ডের কাছাকাছি আসবে মেটালটা, তাহলে কি ঘটনাটা ঘটবে শোনো মন দিয়ে। দূর থেকে তো মনে হচ্ছে যে লিগ্যান্ড নেগেটিভলি চার্জ আর মেটালটা হচ্ছে পজিটিভলি চার্জ, কিন্তু যখন কাছে চলে আসবে, একটু আগেই বললাম দেখো, মেটালেরও কিন্তু ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ ইলেকট্রন আছে, আর লিগ্যান্ডের নেগেটিভ চার্জ আছে। যখন কাছে চলে আসবে এরা, তখন দেখবে যে শুধু তো লিগ্যান্ডের নেগেটিভ চার্জ আর আমার পজিটিভ চার্জ নেই, আমার তো ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের ব্যাপার চলে আসবে একটা। তখন এনার্জিটা আর এইখানে থাকবে না, এনার্জিটা একটু বেড়ে যাবে, তবে অতটা বাড়বে না, একটু বেড়ে যাবে। তাহলে 5টা ডি অরবিটাল এই জায়গায় পৌঁছে গেল। এইটাকে আরেকটা ব্যাখ্যা দিয়েছে বইতে, সেটা বলি। মেটালটা ফ্রি অবস্থায় ছিল, মেটাল আয়নটা, এই মেটাল আয়নের চারিপাশে তুমি যদি একটা নেগেটিভ ফিল্ড কল্পনা করো, একটা নেগেটিভ ফিল্ড কল্পনা করো, নেগেটিভ চার্জ কল্পনা করো। কিসের নেগেটিভ চার্জ? এটা লিগ্যান্ডের চারিদিক থেকে ভেবে নাও লিগ্যান্ড সমানভাবে আছে, সমানভাবে তুমি যদি কল্পনা করো, তাহলে এই একটা তড়িৎ ক্ষেত্র বা কাল্পনিক একটা ফিল্ড তৈরি হবে। সেই কাল্পনিক ফিল্ড যখন তৈরি হবে, তখন মেটালের ডি অরবিটাল গুলোর এনার্জি কিন্তু সমান থাকবে। এই যে এনার্জি সমান শক্তি সম্পন্ন, একে বলা হয় ডিজেনারেট ডি অরবিটাল। আর এই যে এনার্জি লেভেলটা আছে, এই যে এনার্জি লেভেলটা আছে, এই এনার্জি লেভেলটাকে বলা হয় ব্যারি সেন্টার। ব্যারি সেন্টার, এটা কি? ব্যারি সেন্টারটা কি? ব্যারি সেন্টার হচ্ছে ধাতব যে আয়নটা আছে, সেই আয়নটাকে পরিবেষ্টন করে লিগ্যান্ড গুলোর যে ঋণাত্মক আধান আছে, এটা যদি সুষম ভাবে হয়, এটা যদি সব দিকে সমতুল্য হয়, এটা যদি কল্পনা করি যে মেটালের সাথে লিগ্যান্ড গুলো চারিদিক থেকে সমানভাবে পরিবেষ্টিত আছে, তাহলে তুমি একটা এনার্জি লেভেল পাবে। সেই এনার্জি লেভেলটাকে বলা হয় ব্যারি সেন্টার। মানে এই এনার্জি লেভেলটা হচ্ছে ব্যারি সেন্টার। এখন লিগ্যান্ড গুলো যদি এবার কাছে চলে আসে, আরো এটা সমান দিকে ছিল তো, এবার কাছে চলে আসবে, মানে অক্টাহেড্রাল যদি হয়, তাহলে মেটালটা, আচ্ছা যেখানে বলছিলাম একটু আবার থেকে বলি, যে যখন মেটাল প্লাসটা লিগ্যান্ডকে দেখে অ্যাট্রাক্ট হবে, এই অ্যাট্রাকশনটা কুলম্বিক অ্যাট্রাকশন, সিএ শর্ট ফর্মে লিখছি, কুলম্বিক অ্যাট্রাকশন, স্থিরতারিত্রিক আকর্ষণও বলা হয় যাকে। এই কুলম্বিক অ্যাট্রাকশনের জন্য কি হবে? নিচের দিকে চলে এলো এনার্জি লেভেলটা। কিন্তু যখন দেখবে লিগ্যান্ডের নেগেটিভ চার্জ আর মেটালের ইলেকট্রন, এদের মধ্যে যে বিকর্ষণ, এনার্জিটা বেড়ে যাবে। বা তুমি যদি সেই ফ্রি মেটালটাকে চারিদিকে একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ কল্পনা করো, যে পরিবেশটা সুষম ভাবে আছে, সব দিকে সুষম পরিবেষ্টিত আছে, তাহলে এনার্জি লেভেলটা একটু বেড়ে যাবে। এটাকে বলছি ব্যারি সেন্টার। এবার কিন্তু দেখো, এবার আসছে মেন কাজ, যে 7 নাম্বার পয়েন্টটা বলেছিলাম, যে মেটালের সাথে লিগ্যান্ড গুলো কিভাবে যুক্ত হবে যদি অক্টাহেড্রাল হয়। দেখো আমি অক্টাহেড্রাল একটা ছবি আঁকছি। অক্টাহেড্রাল যদি হয় আর এইগুলো যদি অ্যাক্সিস হয়, এটা যদি অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস,
তাহলে এটা হবে না এক্স অ্যাক্সিস, আর এটা যেটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হবে না জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস। তাহলে অক্টাহেড্রাল হলে লিগ্যান্ড গুলো তো এই দিক থেকে আসবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর আসবে লিগ্যান্ড গুলো। 6টা লিগ্যান্ড, এটা লাল দিয়ে আমি এঁকে দিই। 6টা লিগ্যান্ড হবে না এই দিক দিয়ে আসছে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর আর জেড অ্যাক্সিস বরাবর লিগ্যান্ড গুলো আসছে। তাহলে এইভাবে যদি আসে, তাহলে এখানে যে অরবিটাল গুলো আছে মনে আছে যে ডি, এখানে এবার বুঝতে পারবে যে ডি এর 5টা অরবিটালের ব্যাপারটা কি। যে ডি এর যে 5টা অরবিটাল, এই যে ছবিটা আছে, অ্যাক্সিসের মাঝ বরাবর আছে 3টে আর অ্যাক্সিস বরাবর আছে 2টো। ভালো করে বোঝো, অ্যাক্সিসের মাঝ বরাবর আছে 3টে আর অ্যাক্সিস বরাবর আছে 2টো। তাহলে এই যে 6টা লিগ্যান্ড আছে, এই 6টা লিগ্যান্ডের মধ্যে যে লিগ্যান্ড গুলো অ্যাক্সিস বরাবর আসছে, তাহলে মেটালের যে অরবিটাল গুলো অ্যাক্সিয়াল, সেগুলোকে বেশি প্রভাবিত করবে। এই জায়গাটা বুঝবে সবাই ভালো করে। মেটালের 5টা ডি অরবিটালের মধ্যে কোন ডি অরবিটাল গুলোর সাথে এই লিগ্যান্ড গুলো বেশি ইন্টারাকশন করবে বলো দেখি। কোন ডি অরবিটাল, 5টা ডি এর মধ্যে কোন ডি অরবিটাল গুলোর সাথে, ডি এক্স আর ডি জেড স্কোয়ারের সাথে এই যে অ্যাক্সিয়াল অরবিটাল গুলো আছে, এদের সাথে বেশি ইন্টারাকশন করবে, বেশি মিথস্ক্রিয়া করবে, ইন্টারাকশন করবে, বেশি ইন্টারাকশন করবে। যদি মনে রাখবে বেশি ইন্টারাকশন করলে বেশি কি হবে, বেশি রিপালশন হবে। এই জায়গাটা মন দিয়ে শুনবে, বেশি বিকর্ষণ হবে। এবার কোশ্চেন করো দেখি, আমি কোশ্চেন করছি, বিকর্ষণ কেন হবে? বেশি রিপালশন কেন হবে? ভেরি গুড অরিত্র, ভেরি গুড। তাহলে কি হয়, মেটালের চারিপাশের যে ইলেকট্রন, ডি অরবিটালের যে ইলেকট্রন আর লিগ্যান্ডের নেগেটিভ চার্জের মধ্যে বেশি রিপালশন হবে। যত বেশি, এই কথাটা পয়েন্ট করে লিখে রাখো খাতায়, যত বেশি ইন্টারাকশন তত বেশি রিপালশন মেটাল আর লিগ্যান্ডের মধ্যে। যত বেশি ইন্টারাকশন তত বেশি রিপালশন মেটালের ইলেকট্রন, ডি ইলেকট্রন এই লিগ্যান্ডের নেগেটিভ চার্জের মধ্যে। তাহলে এবার দেখো, আমি যদি বলি নিচে এই যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার অরবিটালটা কোথায় যাবে, উপরে যাবে না নিচে যাবে? বেশি রিপালশন, ভেরি গুড, উপরে যাবে। তাহলে উপরে চলে যাবে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার অরবিটালটা উপরে চলে যাবে, সেই জন্য 2টো অরবিটাল উপরে চলে গেল। আর যে 3টে নন অ্যাক্সিয়াল আছে, কোনগুলো নন অ্যাক্সিয়াল আছে, এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি এক্স জেড, এই 3টে অরবিটাল যেহেতু কম ইন্টারাকশন করবে, কারণ এই অরবিটাল গুলো এই অ্যাক্সিস বরাবর মাঝ বরাবর আছে, তাই না? অ্যাক্সিসের মাঝ বরাবর যদি থাকে, তাহলে লিগ্যান্ডের থেকে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের দূরত্বে আছে। তাহলে এইগুলো মাঝ বরাবর আছে, তাই লিগ্যান্ডটা এই অরবিটালের সাথে বেশি রিপালশন করবে না। আর এইখানে 3টে অরবিটাল চলে আসবে, ডি এক্স ওয়াই, এই অরবিটাল 3টে এইখানে চলে আসবে। আচ্ছা, এই যে 2টো অরবিটাল উপরে গেছে তাকে বলছি আমরা ইজি, আর যে 3টে অরবিটাল নিচে এসছে তাকে বলছি T2G সেট। এবার বইতে এইটুকু বলে ছেড়ে দিচ্ছে, তবে আমি তোমাদেরকে একটু বলে দিই, একটু এক্সট্রা বলে দিই। T2G, T2 কথা অর্থ হচ্ছে ট্রিপলি ডিজেনারেট। কি বললাম? T2, এটার মানে হচ্ছে ট্রিপলি ডিজেনারেট। মানে কি, যে 3টে অরবিটালের এনার্জি যদি সমান হয় তাহলে সেটা বলা হয় ট্রিপলি ডিজেনারেট। আর ই এর অর্থ হচ্ছে, ই এর মানে হচ্ছে ডাবলি ডিজেনারেট, ডাবল ডিজেনারেট এটাকে বলা হয় ই। এগুলো তোমার সিমেট্রিক্যাল টার্ম আছে, এগুলো যখন তোমরা উঁচু লেভেলে পড়াশোনা করবে, একটু হায়ার লেভেলে পড়াশোনা করবে, গ্র্যাজুয়েশন, এমএসসি, তখন এই জিনিসগুলো ব্যবহার হবে। এগুলো একটা সিম্বল, এই সিম্বলের সাহায্যে ট্রিপলি ডিজেনারেট, ই এর সাহায্যে ডাবলি ডিজেনারেট এগুলো ব্যাখ্যা করা হয়। আর জি এর মানেটা কি পরে বলবো, হ্যাঁ, জিটা আমাকে পরে জিজ্ঞাসা করবে, স্যার জি এর মানেটা বলে দিবেন, পরে বলবেন বলেছেন, জি এর মানেটা কি পরে বলবো, হ্যাঁ। তাহলে এটা ট্রিপলি ডিজেনারেট,
ডি জেনারেল। আর একটা কথা মনে রাখো, ব্যারি সেন্টারের একটা রুল আছে, ব্যারি সেন্টার রুল বলা হয় একে। ব্যারি সেন্টারের রুল হচ্ছে এই যে 5টা ডি অরবিটাল ছিল, এদের এনার্জি যা ছিল, তাহলে যতটা কমবে এনার্জি ততটা বাড়বে, অর্থাৎ মোট যতগুলো এনার্জি কমবে আর মোট যতটা বাড়বে সেটা সমান হবে। অর্থাৎ এই দুটো এনার্জি যতটা বাড়লো দুটো অরবিটালের জন্য আর তিনটের জন্য যতটা কমবে, এটা কি হবে, সমান হবে। আমি ধরলাম যে যে অরবিটাল গুলো শক্তি বেড়ে গেছে, আমি বললাম এ পরিমাণ শক্তি বৃদ্ধি পেয়েছে, এই জায়গায় বলি, হ্যাঁ ফাঁকা জায়গা, এই পাতাতেই থাকছি, এ পরিমাণ শক্তি বৃদ্ধি পেয়েছে, এ পরিমাণ শক্তি বৃদ্ধি পায়, দেখা যাচ্ছে তো। আর বি পরিমাণ শক্তি হ্রাস পায়, অর্থাৎ তিনটে যে অরবিটাল নেমে গেছে প্রত্যেকটার জন্য এ পরিমাণ বি পরিমাণ শক্তি কমছে আর এ পরিমাণ শক্তি বাড়ছে। তাহলে দুটো অরবিটালের জন্য শক্তি বাড়বে আর তিনটে অরবিটালের জন্য শক্তি কমবে, নিশ্চয়ই এই দুটো সমান হবে। যেটা বলছে ব্যারি সেন্টার রুল কি বলছে, 2a পরিমাণ যে শক্তিটা বেড়ে গেল আর 3b পরিমাণ যে শক্তিটা কমে গেল এটা সমান হবে ব্যারি সেন্টার নিয়ম অনুযায়ী। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর একটা কি, এই যে এনার্জি গ্যাপটা পেয়েছো T2G সেট আর EG সেটের মধ্যে যে এনার্জি গ্যাপ, এইটাকে বলা হয় ডেল্টা। এই ডেল্টাটাকে কি বলা হয়, বাংলায় বলা হয় ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি। ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি, এই ডেল্টাটাকে বলা হয়। ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি, ইংলিশে কি বলবে তাহলে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এটা ডেল্টা দিয়ে চিহ্নিত করা হয়, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। তার সাথে কার শক্তি, T2G লেভেল আর EG লেভেলের মধ্যে যে শক্তির পার্থক্য তাকে বলছি আমরা ডেল্টা, যাকে বলছি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। যেহেতু অক্টাহেড্রাল ফিল্ড, সেখানে এখানে ছোট করে একটা ও লেখা হয়, ডেল্টা ও, ও স্ট্যান্ড ফর অক্টাহেড্রাল। বোঝাতে পেরেছি ব্যাপারটা, ও কিসের জন্য স্ট্যান্ড করছে? আচ্ছা, তাহলে এক্স পরিমাণ শক্তি যদি হয়ে নাও কমে যায় আর ওয়াই পরিমাণ এ পরিমাণ শক্তি যদি বেড়ে যায় আর বি পরিমাণ শক্তি যদি কমে যায়, বইতে একটু এ বিটা আলাদা করেছে, হ্যাঁ, তাহলে আমি এটাকে লিখতে পারি এ প্লাস বি সমান কি হবে, কেউ বলতে পারবে? এ প্লাস বি। জিরো কেন হয় বলো দেখি? হ্যাঁ, যদি আমি এখানে নেগেটিভ পজিটিভ সাইন দিয়ে বলি তাহলে 2a আর 3b এগুলো আসবে। আমি যদি বলি এইটা এ পরিমাণ বাড়ছে বি পরিমাণ কমছে, তাহলে এ প্লাস বি সমান ডেল্টা ও হবে না? দেখো তো, এ প্লাস বি সমান ডেল্টা ও হবে না? এই তো এনার্জিটা, এই এনার্জিটা, ঠিক আছে। যদি ব্যারি সেন্টার থেকে, আমি ভালো করে শোনো এই জায়গাটা, বইতে আসলে এ বিটা উল্টো, আমি উল্টো করে দিলাম, এবার ওই অনুযায়ী বলছি, বই অনুযায়ী বলছি না, আমি এই খাতা অনুযায়ী বলছি। যদি ব্যারি সেন্টারের সাপেক্ষে প্রত্যেকটা ইজি অরবিটালের এ পরিমাণ শক্তি, না বই অনুযায়ী তাই আছে, এ প্রত্যেকটা ইজি এর রেসপেক্টে যদি প্রত্যেকটা শক্তি বেড়ে যায়, এ পরিমাণ বৃদ্ধি পায়, এবং প্রতিটি T2G অরবিটালের শক্তি যদি বি পরিমাণ কমে যায়, প্রত্যেকটা বি পরিমাণ কমছে আর এ পরিমাণ বেড়ে যায়, তবে এ প্লাস বি সমান এটা হবে। দেখো, আর কি হবে, 2a সমান 3b হবে। এই যে দুটো সমীকরণ পেয়েছি, a প্লাস বি সমান ডেল্টা ও আর 2a সমান 3b, এটা কি ইজি যে অরবিটাল গুলো আছে ইজি, সেই ইজি অরবিটালের প্রত্যেকটা অরবিটালের শক্তি এ পরিমাণ বেড়েছে
আর T2G-র জন্য বি পরিমাণ করে কমেছে, তাহলে A প্লাস বি সমান ডেল্টা ও হবে, আর 2A সমান 3B হবে। এই দুটো সমীকরণ 1 আর 2-কে যদি সমাধান করো, তোমরা যদি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে সমাধান করো, তাহলে আমাকে একটু বলে দাও যে A সমান কত হবে আর B সমান কত হবে। ক্যালকুলেশন করে বলো A সমান কি হবে আর B সমান কি হবে। সমাধান করো দিয়ে A সমান কি B সমান কি। ঝটপট, দেরি করো না। আচ্ছা, ক্যালকুলেশন করে দেখলে যে A সমান পাচ্ছ 0.6 ডেল্টা ও আর B সমান পাচ্ছ 0.4 ডেল্টা ও। খুব ইম্পর্টেন্ট এই দুটো জিনিস, কোথা থেকে এসছে সেটাও বলে দিলাম। অর্থাৎ ইজি অরবাইটালে যারা আসবে তাদের 0.6 করে 0.6 ডেল্টা ও করে শক্তি বৃদ্ধি পাবে, আর যারা T2G অরবাইটালে আসবে তাদের 0.4 করে ডেল্টা ও পরিমাণ শক্তি কমবে। তাহলে 0.6 করে 0.6 ডেল্টা ও শক্তি বাড়বে আর 0.4 ডেল্টা ও শক্তি কমবে। এবার দেখো আমি যদি এই প্রত্যেকটা অরবাইটালে যোগ করি তাহলে দেখবে ব্যাপারটা তুমি বুঝতে পারবে যে প্রশমিত হয়ে গেছে। আর একটা কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে ডেল্টা ও দিয়েও প্রকাশ করতে পারি। আর একটা কথা আছে বা 10dq, ক্যাপিটাল ডি স্মল কিউ, যেটাই ডেল্টা ও সেটাই 10dq। যদি আমি জিজ্ঞাসা করি তাহলে A সমান 0.6 ডেল্টা ও, তাহলে কত ডিকিউ হবে, আর 0.4 ডেল্টা ও সমান কত ডিকিউ হবে। দেখো এটা হবে 6dq আর এটা হবে 4dq। 6dq আর 4dq 10 দিয়ে গুণ করে দাও তাহলেই হবে। অর্থাৎ ডেল্টা ও সমান 10dq, ডেল্টা ও সমান 10dq। তাহলে দেখো বুঝতে পারলাম তো ব্যাপারটা। আর ডিকিউটা হচ্ছে একটা একক। তুমি যদি নেট সার্চ করো তাহলে একটা পয়েন্ট পাবে কোয়ান্টাম মেকানিক্স থেকে, এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টাম। ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টাম, এইখানে এইটুকু জানলেই হবে। ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টাম। এখন আপাতত এটাকে একটা একক মনে রাখো তাহলেই হবে। এই ব্যাপারটা অত সহজ না, একটু জটিল আছে। আপাতত ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টাম এই ফুল ফর্মটা জেনে রাখো, এটা একটা একক, সেটা মনে রাখো। তাহলে আমি কি দেখলাম, যখনই ডি অরবিটালগুলোর সাথে লিগ্যান্ড গুলো ইন্টারঅ্যাকশন করবে, অক্টাহেড্রাল ফিল্ডে যেহেতু আলাদাভাবে ইন্টারঅ্যাকশন করছে লিগ্যান্ড গুলো, অ্যাক্সিয়াল গুলো ডাইরেক্টলি ইন্টারঅ্যাকশন করছে dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর dz স্কয়ার, তাই দুটো অরবিটালের এনার্জি বেড়ে যাচ্ছে ব্যারি সেন্টারের রেসপেক্টে। কত করে বাড়ছে, 0.6 ডেল্টা ও বা 6dq করে বেড়ে যাচ্ছে, আর তিনটে অরবিটালে কমে যাচ্ছে 0.4 ডেল্টা ও বা 4dq করে কমে যাচ্ছে। তাহলে এইদিকে এনার্জি কমে যাচ্ছে, এইদিকে এনার্জি বেড়ে যাচ্ছে। এবার আর একটা পয়েন্ট লাস্ট, যদি আমি বলি তোমার কাছে একটা ইলেকট্রন আছে, তোমার কাছে ডি অরবিটালে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। এবার সেই ইলেকট্রনটা যখন স্প্লিটিং হবে অরবিটালে, তিনটে অরবিটাল নিচে আর দুটো অরবিটাল ওপরে, তাহলে এই ইলেকট্রনটা কোথায় যেতে চাইবে, নিচে যেতে চাইবে না উপরে যেতে চাইবে বলো। এটা যদি এনার্জি ডায়াগ্রাম হয়, এনার্জি প্রোফাইল হয়, তাহলে এই যে ডি এ যদি একটা ইলেকট্রন থাকে, এই সিস্টেমটাতে যদি থাকে, তাহলে সে নিচে যেতে চাইবে, T2G লেভেলে যেতে চাইবে না ইজি লেভেলে যেতে চাইবে বলো দেখি। নিচে যেতে চাইবে, নিচে যেতে চাইবে। কেন নিচে যেতে চাইবে বলো। আমি কি বললাম যে নিচে, অর্থাৎ T2G তে ইলেকট্রনটি যেতে চাইবে, কারণ স্থায়িত্ব পাওয়ার জন্য।
স্থায়িত্ব বা স্টেবিলিটি পাওয়ার জন্য। সবাই জানি, সবাই তো নিজের এনার্জি কমাতে চায়। স্টেবিলিটি পাওয়া মানে কি? এনার্জি কমানোর জন্য, এনার্জি কমানোর জন্য নিচের লেভেলে মানে T2G লেভেলে যেতে চাইবে। অর্থাৎ ভাবো কোঅর্ডিনেশন যৌগে লিগ্যান্ডের সাথে যে ক্রিস্টাল ফিল্ডের প্রভাব আছে, সরি মেটালের ডি এর সাথে যে ক্রিস্টাল ফিল্ডের প্রভাব আছে, সেই ক্রিস্টাল ফিল্ডের প্রভাবের জন্য তো ডি অরবিটাল গুলো স্প্লিটিং হয়ে গেছে। এই ডি অরবিটালের যে স্প্লিটিং হয়েছে, এখন ইলেকট্রনকে যদি তুমি এইখানে প্রবেশ করাতে চাও, তাহলে ব্যারি সেন্টারের রেসপেক্টে সে কিন্তু স্থিতিশীলতা পেতে চাইবে, স্টেবিলিটি পেতে চাইবে, তাই নিচের দিকে প্রথমে ফিল আপ হবে। ঠিক আছে, এই যে নিচের দিকে ফিল আপ হওয়ার প্রবণতা, স্টেবিলিটি পাওয়ার প্রবণতা, এনার্জি কমানোর যে প্রবণতা, সেইটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ইংলিশে বলা হয় সিএফএসি বা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। পরীক্ষায় কোশ্চেন দেবে যে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কি, সিএফএসি কি। কি বললাম? ব্যারি সেন্টারের রেসপেক্টে ডি অরবিটালে, মেটালের ডি অরবিটালের ইলেকট্রন ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হওয়ার ফলে নিচের দিকে অর্থাৎ T2G লেভেলের এনার্জি কমাবার চেষ্টা করবে। আর এই কমাবার যে কমিয়ে অতিরিক্ত যে স্টেবিলিটি পাওয়ার প্রবণতা বা অতিরিক্ত যে স্থিতিশীলতা লাভ করবে, তাকে বলবো আমরা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। যে এক্সট্রা স্টেবিলিটি সে গেইন করার চেষ্টায় এই লেভেলে ফিল আপ হবে, তাকে বলবো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। বোঝাতে পেরেছি ব্যাপারটা? এবার আসছি এই ডি অরবিটাল গুলো ইলেকট্রন ফিল আপ হবে আর সিএফএসি গুলো আমরা ক্যালকুলেশন করব। D1 সিস্টেমের ক্ষেত্রে আমি দেখছি। হ্যাঁ, D1 সিস্টেম, এটা মন দিয়ে শুনবে, এখান থেকে কোশ্চেন শুরু হলো, এবার পরীক্ষায় দেবে। D1 সিস্টেমের ক্ষেত্রে যদি বলি ইলেকট্রনিক কনফিগারেশন, সবাই লেখো দেখি। ইলেকট্রনিক কনফিগারেশন in octahedral field and CFSE calculation। কি বললাম? ইলেকট্রনিক কনফিগারেশন ইন অক্টাহেড্রাল ফিল্ড এন্ড সিএফএসি ক্যালকুলেশন D1 সিস্টেমের ক্ষেত্রে বার করছি। D1 এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে যাচ্ছে, দেখো T2G1 EG মাথায় 0। দেখো তো বুঝলাম ব্যাপারটা? T2G1 আর EG0 মানে কি বুঝলাম? একটা ছক তৈরি, ইজিতে কোনো ইলেকট্রন নেই, এখানে এরকম একটা ছক তৈরি করো তো। এখানে লেখো D⁴N আয়ন, এখানে লেখো ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশনের ঘরটা একটু বড় করে, বেশি বড় করবে, আর এখানে লিখবে সিএফএসই। এবার আমি D1 সিস্টেমের ক্ষেত্রে লিখলাম D1, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে T2G1 EG0। কেমন দেখতে হবে? মানে 5টা অরবিটাল আছে এখানে, তাহলে ইলেকট্রনটা কোথায় যাবে? এইখানে যাবে। কোথায় লিখেছি ইলেকট্রনটাকে? T2G তে একটা লিখে দিয়েছি আর EG তে 0, কিছুই নাই। কে কে বুঝলাম এই জায়গাটা? কি লেখাটা বুঝতে পারছো না? না আমাকে যদি কোশ্চেন করা হবে না, তোমাকে একটা আয়ন দিয়েছি টাইটেনিয়াম 3+। টাইটেনিয়াম 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কেউ জানো? টাইটেনিয়াম বলেছি, টাইটেনিয়ামে কটা ইলেকট্রন থাকে জানি আমরা কেউ?
22টা যদি থাকে তাহলে ওর কনফিগারেশন হচ্ছে আর্গন 3d1 4s2 হচ্ছে টাইটেনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। টাইটেনিয়াম 3+ এর তাহলে কি হবে? ভুল বললাম, 3d2 4s2, তাহলে 3+ এর কি হবে? আর্গন 3d1, তাহলে এটা 3d1 সিস্টেম। তাহলে 3d1 যদি অক্টাহেড্রাল ফিল্ডে থাকে তাহলে ইলেকট্রনটা কোথায় যাবে? T2g1 এ T2g2 এ যাবে, Eg তে যাবে না। তাহলে এইখানে চলে এলো, T2g1 এ একটা ইলেকট্রন চলে এলো। CFSE কত হবে বলো দেখি? নিচের দিকে ইলেকট্রন এলে 0.4 ডেল্টা ও করে কমে, আর ওপরে হচ্ছে 0.6 ডেল্টা ও করে বাড়ে। তাহলে কত হবে? একটা ইলেকট্রন 1 ইন্টু -0.4 ডেল্টা ও, সেটা সমান কি লিখলাম? -0.4 ডেল্টা ও, বা দিয়ে লিখতে পারি -4dq। বুঝলাম? দেখো তো, D2 সিস্টেমটা দেখো তাহলে ভালো বুঝতে পারবে। D2 সিস্টেম ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে T2g2 Eg0, ঠিক তো? T2g2 Eg0। তাহলে বক্স করে যদি এরকম করে ছবি আঁকি তাহলে নিচে দুটো ইলেকট্রন যাবে, আর ওপরে কি যাবে? একটা ইলেকট্রন যাবে না। আর এই যে ইলেকট্রনটা ফিল আপ হবে হুন্ডের সূত্র অনুযায়ী, একটা আপ স্পিন আর একটা পাশের অরবিটালে আপ স্পিন। তাহলে T2g তে দুটো চলে গেছে আর Eg তে 0। CFSE কত হবে কে বলবে? একদম লিখতে পারি -0.8 ডেল্টা ও বা -8dq। দেখতে পাচ্ছি তো, ছবিটা তুলে দিলাম। এবার নিজে থেকে D3 সিস্টেমের ক্ষেত্রে করো দেখি। D3 সিস্টেম আগে ইলেকট্রনিক কনফিগারেশন বলো। ভেরি গুড, T2g3 Eg0। আর আমি যদি এরকম লিখি তাহলে তিনটে ইলেকট্রন নিচে যাবে আপ স্পিনে, আর ওপরে কোনো ইলেকট্রন যাবে না। আর যদি বলি CFSE কত, তাহলে হচ্ছে -1.2 ডেল্টা ও, তাই তো? বা -12dq। বাকিগুলো ছেলেগুলো চুপচাপ আছে, কি বুঝতে পারছি না? কথা শুনতে পাচ্ছ না? এই রে বাবা, তাহলে শুধু ময়ূক শুনতে পাচ্ছেন এই কথাটা? D4 সিস্টেম দেবে, এখানে স্টার লিখবে, D4 থেকে স্টার দেবে। কেউ আমাকে বলো দেখি, যারা শুনতে পাচ্ছ তারা বলো D4 সিস্টেমের ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো আগে। আচ্ছা, ময়ূক বলেছে T2g3 Eg1। আর আমি যদি বলি T2g4 তাহলে কি অসুবিধা হবে? T2g4 আর Eg0। আচ্ছা, একটা পেয়েছি T2g3 Eg1 আর একটা পেয়েছি T2g4 Eg0। বলে দিই, 4 নম্বর ঘরে দুটো বক্স করবে। যদি T2g3 হয় তাহলে আমি তিনটে ইলেকট্রন নিচে পাবো আপ স্পিনে, আর একটা ইলেকট্রন পাবো Eg তে আপ স্পিনে।
এইখানে দেখো T2G3 EG1 এর জন্য T2G3 EG1 এর জন্য CFSE করছি মাইনাস 1.2 ডেল্টা ও প্লাস 0.6 ডেল্টা ও। দেখো ঠিক লিখেছি তো? তিনটে কমেছে একটা বেড়েছে, তাহলে ইকুয়ালস টু হবে মাইনাস 0.6 ডেল্টা ও বা মাইনাস 6 ডিকিউ। আর যদি এইটা করি T2G4 EG0 তাহলে কি হবে? তিনটে ইলেকট্রন আপ স্পিনে ফিল আপ হবে আর একটা ইলেকট্রন ডাউন স্পিনে প্রথম ঘরে ফিল আপ হবে অ্যাকর্ডিং টু হুন্ডস রুল। অর্থাৎ এখানে একটা পেয়ারিং হবে, একটা পেয়ারিং হয়েছে, ওয়ান ইলেকট্রন পেয়ার হয়েছে, পেয়ারিং। পেয়ারিং সম্পর্কে একটু পরে আলোচনা করছি। তাহলে এইখানে CFSE কত হবে? মাইনাস 1.6 ডেল্টা ও বা নিচে লিখছি, এখানে পাশের জায়গাটা ফাঁকা রাখবে, মাইনাস 16 ডিকিউ। এবার এখানে একটা নতুন জিনিস বলছি, মন দিয়ে শোনো। একটা ইলেকট্রন তো পেয়ারিং হয়েছে, ইলেকট্রন যদি পেয়ার হয়ে যায় তাহলে একটা রিপালশন হবে। রিপালশন হবে, দেখো একটা আপ স্পিন একটা ডাউন স্পিন আছে, দুটো ইলেকট্রন একই বক্সে যদি থাকে একটা রিপালশন হবে বা এই পেয়ারিং এর জন্য একটা এনার্জি লাগবে, সেটাকে বলছি পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জি বাংলায় বলা হয় জোড় গঠন শক্তি। সেই জন্য এখানে প্লাস দিয়ে আমি লিখছি পি, মাইনাস 1.6 ডেল্টা ও প্লাস পি লিখেছি বা মাইনাস 16 ডিকিউ প্লাস পি লিখেছি। এই পিটা কি এনার্জি প্রয়োজন হচ্ছে, সেই জন্য পজিটিভ দিয়ে পি লিখেছি। এবার আমাদের পরীক্ষায় যখন CFSE ক্যালকুলেশন দেয় তখন এক্সক্লুডেড পেয়ারিং এনার্জি, পেয়ারিং এনার্জিটা বাদ দিয়ে ক্যালকুলেশন করতে বলে, এক্সক্লুডিং পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জি দিয়ে যদি করো তাহলে কি হবে, জটিলতার সৃষ্টি হবে এইচএস লেভেলের জন্য, সেগুলো আলোচনা করা হয় না। তাহলে এইটা লেখার প্রয়োজন নেই, শুধু মাইনাস 1.6 ডেল্টা ও বা মাইনাস 16 ডিকিউ লিখলেই হয়, পেয়ারিং এনার্জির প্রয়োজন হয় না। যদি লেখো তাহলে কাটবে না, তবে প্রয়োজন নেই। এবার আমার কোশ্চেন হচ্ছে, কেন ইলেকট্রনটা নিচে যাবে আর কেন উপরে যাবে, বা কখন ইলেকট্রনটা নিচে যাবে কখন উপরে যাবে? যদি উপরে চলে যায় তাহলে সেটাকে বলা হয় হাই স্পিন, HIGH, হাই স্পিন, হাই স্পিন বা হাই স্পিন কমপ্লেক্স। আর যদি নিচে পেয়ারিং হয়ে যায় তাহলে তাকে বলা হয় লো স্পিন বা লো স্পিন কমপ্লেক্স। হাই স্পিন নাম কেন হয়েছে? দেখো এইখানে কিন্তু অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি। কটা অযুগ্ম ইলেকট্রন আছে এখানে? আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 4টে। আর এখানে অযুগ্ম ইলেকট্রন কটা আছে ভালো করে দেখো, দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। যেহেতু এখানে স্পিন বলতে মনে আছে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্টে আনপেয়ার ইলেকট্রন যত থাকবে তার বন্ড ম্যাগনেটিক মোমেন্ট তত বেশি হবে। আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে লো স্পিনের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কত, মিউ সমান কত হবে? √2 × 2 + 2 মানে √8, √8 বোর ম্যাগনেটন। আর উপরেরটা ক্ষেত্রে কত হবে? মিউ সমান √4 × 4 + 2 বোর ম্যাগনেটন। তার মানে
হাই স্পিন কমপ্লেক্সের ম্যাগনেটিক মোমেন্ট বেশি, লো স্পিন কমপ্লেক্সের ম্যাগনেটিক মোমেন্ট কম। হাই স্পিন মানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বেশি, লো স্পিন মানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কম। এখান পর্যন্ত বোঝাতে পেরেছি আমি? এবার আমি কোশ্চেন করছি যে কখন হাই স্পিন হবে আর কখন লো স্পিন হবে। কখন হাই স্পিন কমপ্লেক্স ফর্ম হবে, কখন? এইটা ডিপেন্ড করে লিগ্যান্ডের উপর, লিগ্যান্ডের উপর নির্ভর করে। ব্যাপারটা বোঝাই ভালো করে, লিগ্যান্ডের উপর নির্ভর করে। তবে আমি আরেকটা জিনিস বলে দেবো, এই যে লেভেল ছিল না ক্রিস্টাল ফিল এনার্জি, যেটাকে বলছি ডেল্টা ও, ডেল্টা ও, আর একটা কথা বললাম পেয়ারিং এনার্জি পি। যদি ডেল্টা ওটা লেস দেন পেয়ারিং এনার্জি হয়, ডেল্টা ও লেস দেন পেয়ারিং এনার্জি মানেটা কি? এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি ছোট হয়, কম হয় কার থেকে? পেয়ারিং এনার্জি থেকে। তাহলে আমাকে বলো ইলেকট্রনটা ওপরে যেতে চাইবে না নিচে থাকতে চাইবে? এই গ্যাপটা যদি কম হয়, হ্যাঁ, ডেল্টা ওটা এই ক্রিস্টাল ফিল্ড এনার্জিটা যদি কম হয় ওপরে যেতে চাইবে, তখন হাই স্পিন হবে। ডেল্টা ওটা যদি পেয়ারিং এনার্জি থেকে কম হয়, তাহলে পেয়ার হলে বেশি এনার্জি খরচ হবে, আর ওপরে গেলে এনার্জি কম খরচ হবে, তাহলে পেয়ারিং হবে। এবার বলো এই এনার্জি গ্যাপটা কার উপর ডিপেন্ড করে? এই এনার্জি গ্যাপটা কার উপর ডিপেন্ড করে? লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে কি এনার্জি গ্যাপটা? যদি এনার্জি মানে লিগ্যান্ড যদি বেশি ইন্টারঅ্যাকশন করে তাহলে এনার্জি গ্যাপটা কি হবে? বলো, যদি লিগ্যান্ড বেশি ইন্টারঅ্যাকশন করবে এনার্জি গ্যাপটা কি হবে? আমি বলছি বেশি ইন্টারঅ্যাকশন করবে এনার্জি গ্যাপটা কি হবে? বেড়ে যাবে। আমি একটু আগেই বলেছি যে যত বেশি ইন্টারঅ্যাকশন হবে তত রিপালশন হবে। আচ্ছা, কে বেশি রিপালশন করবে? উইক ফিল্ড লিগ্যান্ড বেশি রিপালশন করবে না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বেশি রিপালশন করবে? STRONG, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয়, এটা মেন পয়েন্ট। দেখো, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে মেটালের সাথে লিগ্যান্ডের ইন্টারঅ্যাকশন বেশি হবে, রিপালশন বেশি হবে, ক্রিস্টাল ফিল্ড এই যে স্প্লিটিংটা হবে সেটা বেশি হবে। আর যদি লিগ্যান্ডটা উইক ফিল্ড হয়, লিগ্যান্ডটা যদি উইক ফিল্ড হয় তাহলে রিপালশন কম হবে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা কম হবে। এবার বলো দেখি এইটা কখন হবে? ডেল্টা ও লেস দেন পি হাই স্পিন কখন হবে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য হবে না উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য হবে? বুঝে বলবে। এই যে লিখেছি ডেল্টা ও লেস উইক ফিল্ডের জন্য হবে না স্ট্রং ফিল্ডের জন্য হবে? বলো। স্ট্রং ফিল্ডের জন্য গ্যাপ বেড়ে যাবে, উইক ফিল্ডের জন্য গ্যাপ। তাহলে তুমি কি বললে? আচ্ছা, তাহলে উইক ফিল্ড হবে, এইটাই তোমার ভালো করে বোঝার জায়গা। তার মানে আমি যে ওভারঅল ব্যাপারটা এলাম যে যদি লিগ্যান্ড উইক ফিল্ড হয়, মানে উইক ফিল্ড লিগ্যান্ড হয়, তাহলে ডেল্টা ও লেস দেন পি হবে, হাই স্পিন কমপ্লেক্স হবে।
তাহলে এটা ক্রাইটেরিয়া 1। এবার দেখো তাহলে এটা ভুল। যদি 2 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডেল্টা ও গ্রেটার দেন পেয়ারিং এনার্জি, এনার্জি গ্যাপটা বেশি হবে। ডেল্টা ও গ্রেটার দেন পেয়ারিং এনার্জি হবে, তখন ওপরে যেতে পারবে না, নিচে পেয়ারিং করে নেবে, তাহলে লো স্পিন কমপ্লেক্স হবে। লো স্পিন হবে। এটা আমি বোঝাবার জন্য তোমাকে এরকম ভাবে বোঝাই, ভেবে নাও। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ভেবে নাও তোমার বাড়ি 5 তলা বাড়ি আছে, ঠিক আছে, 5 ফ্লোর আছে, বা আমি দোতলা দিয়ে বোঝাই তাহলে ভালো হবে। দোতলা আছে তোমার কাছে, এটা নিচের তলা, এটা উপরের তলা। তো তুমি যখন নিচে থাকবে তখন তোমাকে সিঁড়ি চাপতে হবে না। উপরে যেতে গেলে কি সিঁড়ি চাপতে হবে? তাহলে নিচে তুমি থাকতে পছন্দ করবে, যেহেতু উপরে চাপতে গেলে আমাকে সিঁড়ির প্রয়োজন হবে, সিঁড়ি উঠতে হবে, তাহলে তুমি নিচে থাকতেই পছন্দ করবে। এটা কখন হবে? এই নিচে থাকা মানে লো স্পিন হবে। লো স্পিন কখন হবে? যদি তুমি নিচে সুযোগ সুবিধা বেশি পাও, মানে তোমার নিচের রুমটাতে তুমি থাকতে চাইবে, কারণ ওপরে চাপতে গেলে আমাকে সিঁড়ি বেয়ে ওপরে যেতে হবে, আর ওপরে চাপা মানে কষ্ট করা, তাহলে নিচেই থাকবো, আমি ওপরে যাব না। কারণ কি, ডেল্টা ওটা বড়, পেয়ারিং এনার্জি কম, তাহলে আমি নিচেই থাকবো, পেয়ারিং করেই থাকবো, নিচেই থাকবো, ওপরে যাব না, সিঁড়ি চাপতে হবে বলে। কারণ আমার উপরে চাপার জন্য অনেকগুলো সিঁড়ি বয়ে আমাকে উপরে যেতে হবে, তাহলে লো স্পিন হবে। এখন তোমার যদি ওপরের রুমে এসি থাকে, এসি রুম থাকে, বা বলতে যদি লিফট থাকে, লিফট সহজে ওপরে চাপতে গেলে তোমার কিছু শক্তি খরচ করতে না, লিফটে চাপতে ওপরে চলে যাচ্ছ। অর্থাৎ আমি বলতে চাইছি যে পেয়ারিং এনার্জিটা বেশি, নিচে থাকলে গরম বেশি করবে, উপরে এসি আছে, আবার লিফটও আছে, তাহলে তুমি কোথায় যাবে? তুমি নিশ্চয়ই ওপরে যাবে। এটা বোঝাতে চাইছি যে যদি ক্রিস্টাল ফিল্ড স্ট্রেংথটা কম হয়, এই গ্যাপটা যদি কম হয়, তাহলে আমি ওপরেই যাব, নিচে থাকবো না। আবার ওপরে এসিও আছে, ওপরেই যাব। আবার এটা যদি বেশি হয়, গ্যাপটা যদি বেশি হয়, আর ওপরে যদি এসিও না থাকে, তাহলে আমি কি ছাদে যাব না, নিচেই থাকবো? তাহলে এইভাবে যদি তুমি বোঝো যে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে এনার্জি গ্যাপ বেশি, এনার্জি গ্যাপ বেশি কার তুলনায়? নিচে পেয়ারিং এনার্জি থেকে, তাহলে আমি নিচেই থাকবো। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড লো স্পিন কমপ্লেক্স, আর উইক ফিল্ড লিগ্যান্ড হাই স্পিন কমপ্লেক্স। বোঝাতে পেরেছি? তাহলে এবার এইটা করে দাও দেখি, D5 সিস্টেমটার ক্ষেত্রে হাই স্পিন আর লো স্পিন। D5 সিস্টেমের ক্ষেত্রে হাই স্পিন আর লো স্পিনের সিএফএসি ক্যালকুলেশন করে দাও, তাহলে ভাববো বুঝেছো। পেয়ারিং এনার্জি বাদ দিয়ে, পেয়ারিং এনার্জি লেখার প্রয়োজন নেই, বইয়ের হেল্প নেবে না। তাহলে হাই স্পিন কখন হবে আর লো স্পিন কখন হবে? হাই স্পিন হলে ইলেকট্রনিক কনফিগারেশন বলো কেউ একজন। হাই স্পিন হলে ইলেকট্রনিক কনফিগারেশন। T2G4 EG1 কে বলছে? অরিত্র। হাই স্পিন কমপ্লেক্স বলেছি, হাই স্পিন। T2G5 EG0, T2G5 EG0 কি হাই স্পিন? ওপরে যাচ্ছে, আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হচ্ছে। ভেরি গুড। T2G3 EG2, তাহলে ম্যাক্সিমাম দেখো সব আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 5টাই আনপেয়ার্ড ইলেকট্রন, 3টে নিচে, 2টো ওপরে। এটা হচ্ছে হাই স্পিন। লো স্পিনটা কি হবে অসীম? লো স্পিন ভেরি গুড। T2G5 EG0 সবগুলোই নিচে চলে যাবে। তার মধ্যে 2টো পেয়ার্ড হয়ে যাবে। কে কে বুঝলাম না গো এটা?
হাই স্পিন হলে T2G3 Eg2। হাই স্পিন মানে ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন। তামিম, ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন কখন হবে? যখন 3টে নিচে হয়ে গেল আর 2টো উপরে হয়ে গেল, তখন ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল। আর যদি লো স্পিন হয় তাহলে ম্যাক্সিমাম পেয়ার্ড ইলেকট্রন। তাহলে 5টাই নিচে হয়ে যাবে, তাহলে পেয়ার্ড হয়ে যাবে 2টো। তাহলে হাই স্পিনের ক্ষেত্রে সিএফএসি কত? কে বলবে? হাই স্পিনের ক্ষেত্রে সিএফএসি কত? ভালো করে ক্যালকুলেশন করেছো? 3টের নিচে 2টো উপরে, 0। তাহলে কেন -6 বলছো কেন? 0 হবে তো, 0 ডেল্টা ও বা 0 ডিকিউ। আর যদি লো স্পিন হয় -2 -2.0 ডেল্টা ও বা 20 ডিকিউ, -20 ডিকিউ। বুঝলাম ব্যাপারগুলো কি করে হচ্ছে? -20 ডিকিউ বা -2.0 ডেল্টা ও। D6 কোনটা বুঝলে না বলো? আচ্ছা, T2G5 5টা ইলেকট্রন নিচেই আছে, 5টাই নিচে আছে। তাহলে 5 × -0.4 দিয়ে গুণ করে দাও, তাহলে 2.0 হবে না? প্রত্যেকটা ইলেকট্রন তো নিচে আছে, 5টা ইলেকট্রন নিচে আছে, তাহলে 5টা ইলেকট্রন -0.4 করে কমেছে, তাহলে কত হবে? 2.0। এইভাবে D6 D7 করবে, বাড়িতে করবে D6 D7। কে বলছো গো হ্যাঁ করবো? D6 D7 বাড়িতে করবে। আচ্ছা সবাই D8 করো এখনই, D8 সিস্টেম করো দেখি সবাই। D8 সিস্টেম। T2G6 Eg2, T2G6 Eg2, তাহলে D8 সিস্টেম। তাহলে 6টা ইলেকট্রন নিচে আছে আর 2টো উপরে আছে, তাহলে 6টা নিচে পেয়ার আছে, 3টে পেয়ারিং হয়ে গেছে আর 2টো আপ স্পিনে আছে। আচ্ছা সিএফএসি কত হবে? এটা হাই স্পিন না লো স্পিন? কি কমপ্লেক্স এটাকে কি বলবো? এটা হাই স্পিন বলবো, এটা হাই স্পিন বলবো। তাহলে লো স্পিন কি আলাদা হবে কিছু? আর সিএফএসিটা বলে দাও দেখি, এই হাই স্পিন যেটা বললে তোমরা, সিএফএসিটা বলে দাও ঝট করে। এই তো মুখে মুখে তো হয়ে যাবে, ডিকিউ দিয়ে করো না। 6 আছে 24 আর ওপরে 2 আছে 12, তাহলে কত হলো? -12 তো হচ্ছে, -12 ডিকিউ বা -1.2 ডেল্টা ও। এবার যদি তুমি আরেকটা স্পিন করো তাহলে কি রকম লিখবে? আরেকটা এটা বলে হাই স্পিন, তাহলে লো স্পিন কি হবে? হ্যাঁ দুটো সেমই হচ্ছে, তাহলে D8 থেকে কোনো হাই স্পিন লো স্পিন নেই, একটাই স্পিন। D8 থেকে D9 D10 একটাই স্পিন, আর কোনো স্পিন নেই, কারণ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম থাকবে দুটোর ক্ষেত্রেই। তাহলে এটাই করতে শুরু করবে। এটা D8, D9 হবে T2G6 Eg3 আর D10 হবে T2G6 Eg4। বুঝলাম ব্যাপারটা? আচ্ছা D1 দাঁড়াও বলে দিই, দাঁড়াও D1 D2 D3 আর D8 D9 D10 কোনো স্পিন নেই, একটাই স্পিন।
শুধু কোনগুলো হাই স্পিন লো স্পিন হবে, D4 থেকে D7 পর্যন্ত হাই স্পিন লো স্পিন হবে, D4 থেকে D7 পর্যন্ত। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা স্পিন, D1 D2 D3 আর D8 D9 D10 এগুলো কিন্তু একটা স্পিন, এগুলো বার করবে সিএফএসি ক্যালকুলেশন করবে বাড়িতে, আমাকে দেখাবে নেক্সট দিন। এবার বলো কি কোশ্চেন বলছো? হ্যাঁ তুমি যদি এইটা করো D8টা T2G4 EG4 করো নাকি, T2G5 EG3, কেন তোমার T2G5 EG3 হবে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কি একই হবে না বেড়ে যাবে? তুমি যাই করো না কেন, যে ইলেকট্রনিক কনফিগারেশনই করো না কেন, দেখবে দুটোই আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে। তাহলে যদি দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে আমি হাই স্পিন লো স্পিন কি বেসিসে করব? হাই স্পিন লো স্পিন করার পেছনে উদ্দেশ্য কি? যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হবে, তাহলে হাই স্পিন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কম হলে লো স্পিন। তাহলে দুটো ক্ষেত্রে যদি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন একই হবে, তাহলে হাই স্পিন লো স্পিন কি করে হলো? তারপরে তুমি দেখবে যে সিএফএসি সব থেকে কম এটার ক্ষেত্রেই হবে, সিএফএসি সব থেকে কম এটার ক্ষেত্রেই হবে -12 DQ। বাকিগুলোর ক্ষেত্রে সিএফএসি দেখবে এর সমান বা এর থেকে বেশি হবে না, এর থেকে বেশি হবে, মানে পজিটিভ চার্জ বেশি হবে, অর্থাৎ এনার্জি সব থেকে কম এই সিস্টেমের ক্ষেত্রেই হবে T2G6 EG2। বুঝলাম? তাহলে আমাদের প্রথম হাই স্পিন লো স্পিন হওয়ার পেছনে কারণটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হাই স্পিন, কম হলে লো স্পিন, তারপরে সিএফএসি করার চেষ্টা করবে। এখন তোমাকে যদি এখানে কোশ্চেন করে D5 সিস্টেমে কোনটা বেশি হওয়ার মানে হওয়ার দিকে প্রবণতা দেখা যাবে, হাই স্পিন না লো স্পিন দেখা যাবে? আমি যদি বলি লিগ্যান্ড গুলোকে ভুলে যাও, আমি যদি সিএফএসি দিয়ে বলি, তাহলে কোনটা হওয়ার চান্স বেশি, হাই স্পিন হবে না লো স্পিন হবে? সিএফএসি দিয়ে যদি বলি হাই স্পিন হওয়ার চেষ্টা করবে না লো স্পিন হওয়ার চেষ্টা করবে? এখানে সিএফএসি 0 আর এখানে সিএফএসি হচ্ছে -2.0, কোনটা হবে বলো? হাই স্পিন হলে 0 এনার্জি আর এটা নেগেটিভ এনার্জি, কোনটা বেশি স্টেবল? 0 এনার্জি বেশি স্টেবল, নেগেটিভ থেকেও বেশি স্টেবল? নেগেটিভ এনার্জি কমাবার চেষ্টা করবে, কারণ এর স্টেবিলিটি বেশি, এর স্টেবিলিটি কম। একটা কথা লিখে রাখো, যত সিএফএসি ভ্যালু নেগেটিভ হবে তত বেশি স্টেবল হবে যৌগটা, যত সিএফএসি ভ্যালু নেগেটিভ হবে তত যৌগটা স্টেবল হবে। সবাই চাইবে নিজের সিএফএসি ভ্যালুকে কম করা বা কম করতে চাইবে। এবার কিন্তু লিগ্যান্ডটা একটা ফ্যাক্টর, যদি লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড উইক ফিল্ড হয়ে যায়, তখন সিএফএসি ভ্যালুটার উপর ডিপেন্ড করবে না যতটা লিগ্যান্ডের উপর ডিপেন্ড করবে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিয়ে নিই আমি, তাহলে কিন্তু সে উইক ফিল্ড মানে লো স্পিন কমপ্লেক্সই হবে, আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড নিয়ে নিই তাহলে হাই স্পিন কমপ্লেক্স হবে। এবার তোমার এখানে দেখো, মনে আছে ভ্যালেন্স বন্ড থিওরিতে বলেছিলাম পেয়ার করে দেবে আর আনপেয়ার থাকবে, মনে আছে ব্যাপারটা? পেয়ার্ড কখন করবে? যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিয়েছিলে, মনে আছে? পেয়ার্ড করে দেবে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিই। তাহলে দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পেয়ার করে দিয়েছে, দুটো অরবিটাল ফাঁকা করে দিয়েছে, তাহলে এইটা হবে ইনার অরবিটাল অক্টাহেড্রাল D2sp3। লো স্পিন মানে কি হাইব্রিডাইজেশন D2sp3, আর এইটা কি হবে sp3D2। আসলে এখান থেকে কনসেপ্টটা এসছে। হাই স্পিন যখন হবে তখন তো দেখো সব অরবিটাল গুলো ফিল আপ আছে D এর, তাহলে বাইরের অরবিটাল নেবে D, আউটার অরবিটাল। আর যদি লো স্পিন থাকে তখন পেয়ার্ড করে দিয়েছে, দুটো অরবিটাল ফাঁকা করে দিয়েছে, তাহলে সে কি করবে? D2sp3 করবে। বোঝালাম ব্যাপারটা? বুঝতে পারলাম? হ্যাঁ, এইভাবে হয়েছে আর কি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড উইক ফিল্ড লিগ্যান্ড। ভ্যালেন্স বন্ড থিওরিতে স্ট্রং ফিল্ড উইক ফিল্ডের ব্যাপারটা থেকে এইটাই বেশি ভালো, বা এইটাই মেন পয়েন্ট। আর টেট্রাহেড্রাল ফিল্ড, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং দেখাবো টেট্রাহেড্রালের জন্য।
টেট্রাহেড্রাল ফিল্ড। কালি শেষ হয়ে যাচ্ছে বুঝলে, এত পড়াচ্ছি। টেট্রাহেড্রাল ফিল্ডের স্প্লিটিং। টেট্রাহেড্রালটা ছোট করে বলছি, বইয়ের হেল্প নেবে। ডি অরবিটাল আছে 5টা, এইখানে ভাঙবে। এইখানে কিভাবে ভাঙছে দেখে নাও। এখানে নিচে থাকবে 2টো, ওপরে থাকবে 3টে। নিচে থাকবে 2টো, ওপরে থাকবে 3টে। নিচেরটার নাম হচ্ছে ই আর ওপরেরটার নাম হচ্ছে T2। এখানে আর জি লিখিনি, দেখে নাও। এটা টেট্রাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে বলছি। নিচেরটা হচ্ছে ই আর ওপরেরটা বলছি T2। তাহলে এই যে জি, এই জিটা বলেছিলাম না, বলবো জিটা কি। জিটা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো গ্র্যাজুয়েশনের জিনিস। জি হচ্ছে জেরাডে, GERADE, জেরাড, বা একে বলা হয় ইভেন। এইখানে জি গুলো লিখিনি, কেন লিখিনি একটু পরে বলছি। হ্যাঁ, জিটা লিখিনি কেন, তার আগে একটু জেনে নাও। যারা নিচে যাবে তাদের এনার্জি কমবে 0.6 ডেল্টা টি লিখছি, দেখো ডেল্টা টি, টি ফর টেট্রাহেড্রাল, বা -6 ডিকিউ। তোমাদের বইতে দেওয়া নেই, এখানে ডিকিউ টি লিখতে পারো, ডিকিউ টি বা ডিকিউ লিখলেও হবে। যেখানে আমি এটা যদি বলে দিই ডেল্টা টি সমান 10 ডিকিউ। অক্টাহেড্রালের ক্ষেত্রে এই ব্যাপারটা আলাদা ছিল, এখানে আলাদা কিন্তু মানটা। তাহলে আর এখানে উপরে যেগুলো বাড়ছে, তাহলে +0.4 ডেল্টা টি করে বাড়ছে বা +4 ডিকিউ করে বাড়ছে। আর একটা কথা, টেট্রাহেড্রালের ক্ষেত্রে, পিডির ক্ষেত্রে সব সময় ডেল্টা টি লেস দ্যান পেয়ারিং এনার্জি হয়, বা পেয়ারিং এনার্জি সবসময় বেশি হয় ডেল্টা টি এর থেকে। অর্থাৎ এই গ্যাপটা, যে গ্যাপটা আছে টেট্রাহেড্রাল, এটা সবসময় ছোট হয়, কম হয়। তাহলে কি করতে চাইবে, সবসময় লো স্পিন হবে, সবসময় হাই স্পিন হবে, সবসময় হাই স্পিন, এটা মনে রাখবে। হ্যাঁ, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে টেট্রাহেড্রালের ক্ষেত্রে সব সময় টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি বললাম, সব সময় কি হবে, এটা বইতে দেখে নেবে, একটা ছোট্ট করে বক্সে দেওয়া আছে। পেয়ারিং এনার্জি ডেল্টা টি থেকে বেশি হবে, অর্থাৎ এইটা সব সময় হাই স্পিন হবে, কখনোই লো স্পিন হবে না। কখনোই লো স্পিন হবে না। তাহলে এখন তোমাকে যদি বলে D1 সিস্টেম, তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে কনফিগারেশন হচ্ছে E1 T20। সিএফএসি কি হবে, -0.6 ডেল্টা টি। এরকম করে D2 D3 করে নিতে পারবো আমরা। D3টা কি হবে বলো দেখি, D3 সবাই বলবে D3 কি হবে। আচ্ছা তাহলে D2টা করো, D2 E2 T20। সিএফএসি কি হবে, -1.6 ডেল্টা টি। 0.2 কেন গো, 6 দুগুণে 12 না,
1.2, হ্যাঁ ঠিক আছে। এবার D3টা কি হবে বলে দাও, তাহলে বুঝতে পেরে গেছে, বুঝে নেবো। D3টা কি হবে? হ্যাঁ, E2 T2 1, ভেরি গুড ময়ূর। কারণ এটা সবসময় হাই স্পিন হবে, উপরে যাবে, পেয়ারিং ব্যাপারটা নেই এখানে। কেন নেই সেটাও বলে দিলাম, যে সবসময় পেয়ারিং এনার্জি বেশি, তাই পেয়ারিং হবে না, উপরে চলে যাবে। তাহলে ভ্যালুটা কি হবে? -1.2 ডেল্টা টি প্লাস 0.4 ডেল্টা টি, তাহলে কত হবে? ইকুয়ালস টু -0.8 ডেল্টা টি। এবার তোমাকে পরীক্ষায় যদি বলে যে ডেল্টা ও এর রেসপেক্টে নির্ণয় করো, ডেল্টা টি এর রেসপেক্টে নির্ণয় করতে বলেনি, ডেল্টা ও এর রেসপেক্টে নির্ণয় করো। আচ্ছা, দেখা গেছে যে ডেল্টা টি সমান, নিয়ার অ্যাবাউট বলতে পারি বা সমান বলতে পারি, 4/9 ডেল্টা ও। এই বক্স করে রেখে দেবে, ডেল্টা টি সমান 4/9 ডেল্টা ও। তাহলে কোনটা বড় গো? ডেল্টা টি বড় না ডেল্টা ও বড়? হ্যাঁ, তাহলে সব সময় ডেল্টা ও গ্রেটার দ্যান ডেল্টা টি, অর্থাৎ অক্টাহেড্রালের যে স্প্লিটিংটা হবে সেটা বড় হবে, বেশি হবে, আর টেট্রাহেড্রালের স্প্লিটিংটা কম হবে। কারণ অক্টাহেড্রালে 6টা লিগ্যান্ড আছে আর টেট্রাহেড্রালে 4টে লিগ্যান্ড আছে, তাহলে 6টা লিগ্যান্ড বেশি স্প্লিটিং করবে 4টে লিগ্যান্ডের তুলনায়। তাহলে এখানে তুমি D10 পর্যন্ত করবে, সিএফএসি ক্যালকুলেশন করবে। এবার আমি জি এর ব্যাপারটা বলি। আর এখানে আরেকটা কোশ্চেন আসছে যে স্যার এখানে নিচে কেন দুটো চলে এলো, উপরে কেন 3টে গেল? এই কোশ্চেনটা তোমাদের আসবে মাথায়। আর এখানে অরবিটাল গুলো একই আছে, dx² - y² and dz²। আর এখানে যে 3টে ছিল সেটা আছে dxy, dyz আর dxz। এবার আমার কোশ্চেন হচ্ছে যে কেন এইটা নিচে চলে এলো আর এটা উপরে চলে এলো? এই কোশ্চেনটা অ্যান্সার কিন্তু দিতে পারবে তোমরা। কি কারণে এটা উপরে চলে গেল আর কি কারণে এটা নিচে চলে গেল, কারণটা কি ছিল? না 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 না, এটা কিভাবে স্প্লিটিংটা হয়েছিল মনে আছে? অ্যাক্সিয়াল আর নন অ্যাক্সিয়াল ব্যাপারে আমি বলেছিলাম, নিচে কোনগুলো যাবে, উপরে কোনগুলো যাবে। হ্যাঁ বলো দেখি কিভাবে, এখানে কিভাবে ব্যাখ্যা দেবো এটাকে ছোট্ট করে। তাহলে তো এটা তো নিচে, তাহলে তো এটা নিচে যাবার কথা না, এটা তো অ্যাক্সিস বরাবর আছে, উপরে যাবার কথা। সে বলতে পারবে? টেট্রাহেড্রাল ফিল্ডে যেন মাঝে আছে মেটাল, আর লিগ্যান্ড গুলো মনে আছে, লিগ্যান্ড গুলো টেট্রাহেড্রালে অল্টারনেটিভ কর্নারে থাকে। এই জায়গাটা শুনে নাও, লিগ্যান্ড গুলো অল্টারনেটিভ কর্নারে থাকে। মানে এখানে একটা লিগ্যান্ড আছে, তাহলে এই কর্নারটা বাদ দিয়ে এইখানে একটা লিগ্যান্ড আছে। আবার এই কর্নারটা বাদ দিয়ে এইখানে একটা লিগ্যান্ড আছে। আবার এই কর্নারটা বাদ দিয়ে ভেতরে একটা লিগ্যান্ড আছে। 4টে লিগ্যান্ড করেছি দেখো। এই 4টে লিগ্যান্ডকে যদি আমি যোগ করে দিই মেটালের সাথে, তাহলে একটা টেট্রাহেড্রাল গঠন হবে। এরকম টেট্রাহেড্রাল গঠন হবে। মনে আছে আমি কিভাবে দেখাই টেট্রাহেড্রালটা? এরকম করে, আর এইখানে। তাহলে অল্টারনেটিভ কর্নার, বইতে ছবিটা দেখো আছে, অল্টারনেটিভ কর্নারে লিগ্যান্ড গুলো আছে। এখন এইখানে যদি আমি এই অ্যাক্সিয়াল গুলোকে দেখি, অ্যাক্সিয়াল ডি অরবিটাল, তাহলে অ্যাক্সিয়াল ডি অরবিটাল মেটালের সাথে ইন্টারঅ্যাকশন করবে। অ্যাক্সিয়াল গুলো 0.7 ইউনিট ডিস্টেন্স থেকে, বা আমি যদি বলি এই কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, স্মল a বাহুর দৈর্ঘ্য, তাহলে এই যে অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল গুলো আছে dx² - y² dz², এইটা ইন্টারঅ্যাকশন করবে
0.7 ইউনিট ডিস্টেন্স থেকে। আর যদি dx² মাইনাস ওয়াই স্কোয়ার dxy dyz dxz এরা ইন্টারাকশন করবে 0.5 থেকে 0.5 a, এটা হচ্ছে 0.7 a। 0.7 a ইউনিট ডিস্টেন্স থেকে যদি ইন্টারাকশন করে তাহলে একটু দূর থেকে ইন্টারাকশন করছে, আর এটা 0.5 থেকে ইন্টারাকশন করছে, তাহলে এটা একটু কাছ থেকে ইন্টারাকশন করছে। তাহলে 0.5 থেকে যেগুলো ইন্টারাকশন করবে, কাছ থেকে যেগুলো ইন্টারাকশন করবে সেগুলো এনার্জি বেড়ে যাবে, আর 0.7 থেকে যেগুলো ইন্টারাকশন করবে সেগুলো এনার্জি কমে যাবে। কোনো কোশ্চেন করো ঝটপট, বোকাদের মতো শুধু শুনতে থাকবে না। কোশ্চেন হচ্ছে স্যার 0.5 আর 0.7 কোথা থেকে এলো? 0.5 আর 0.7 কোথা থেকে এলো? এবার দেখো, আমি যদি বলি এখানে একটা কর্নারে, অল্টারনেটিভ কর্নারে আছে, তাহলে এবার অ্যাক্সিস গুলো dx² মাইনাস ওয়াই স্কোয়ার এগুলো তো অ্যাক্সিস বরাবর। তাহলে আমি যদি অ্যাক্সিস বরাবর ড্র করি, অ্যাক্সিস বরাবর, তাহলে এইখানে যে লিগ্যান্ডের সাথে ইন্টারাকশন হবে মেটালের, এই জায়গাটা দেখো, আমি এখানে ছবিটা আঁকছি, হ্যাঁ, এটা ওপরের তলটা, এটা ওপরের তল। তাহলে এখানে একটা লিগ্যান্ড আছে আর এখানে একটা লিগ্যান্ড আছে, আর এখানে অরবিটালটা এই মাঝ বরাবর আছে, অ্যাক্সিস বরাবর, dz² আছে এটা। তাহলে এইটা যদি কর্নার হয়, তাহলে কর্ণ হয়, ডায়াগোনাল হয়, তাহলে কর্ণর মাঝ বরাবর হচ্ছে না? দেখো তো এটা ইন্টারাকশনটা হচ্ছে তো। এই যে অরবিটালটা কি, যেটা dz² অরবিটাল, তাহলে আমি যদি বলি এইটার দৈর্ঘ্য a, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? তাড়াতাড়ি, কর্ণ হচ্ছে √2a। তাহলে √2a ডিভাইডেড বাই 2 যদি লিখি তাহলে ইন্টারাকশন হবে √2। আচ্ছা, √2a ডিভাইডেড বাই 2 মানে কত দেখো তো? 0.7 হবে, 1 পয়েন্ট সামথিং থেকে √2 মানে কত? 1.47। তাহলে 0.7 ইন্টারাকশনটা হলো কি করে বুঝলাম? এইটা dz² অরবিটাল আর dx² মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল ইন্টারাকশন করে এই ডিস্টেন্স থেকে, কর্নারের মাঝখান দিয়ে ইন্টারাকশনটা হয়, দুটো লিগ্যান্ডের মাঝ বরাবর, যেটা কর্নারে আছে। আর এবার এই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার দেখো, এবার এইগুলো যেগুলো আছে dxy dyz, এগুলো কি ছিল? এগুলো ছিল এই বাহুর মাঝ বরাবর। এই দেখো, এই অরবিটাল গুলো এরকম দেখতে হয়, এইটা না কর্নারের মাঝ বরাবর, xy কর্নারের মাঝ বরাবর। ছবিটা একটু দেখে তুলে নিচ্ছি, xyটা হচ্ছে কর্নার আর এইগুলো হচ্ছে বাহুর মাঝ বরাবর। তাহলে এখানে একটা লিগ্যান্ড যদি থাকে, তাহলে এটা একটা বাহুর মাঝ বরাবর আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত বলো? বাহুর দৈর্ঘ্য কত? তাহলে a/2 হবে। 0.5 ইন্টারাকশনে এরা ইন্টারাকশন করছে, 0.5 ডিস্টেন্সে ইন্টারাকশন করছে। তাহলে আমি যদি ছবিটা ভালো করেই আঁকি, তাহলে dxy অরবিটাল গুলো এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। তাহলে এটা হলো xy অরবিটাল। তাহলে এইখানে লিগ্যান্ড গুলো ইন্টারাকশন করছে বাহুর মাঝ বরাবর, আর এইটা dz²
স্কোয়ার ভেবে নাও ডিজেড অরবিটাল, আর এখানে একটা লিগ্যান্ড আছে আর এখানে একটা লিগ্যান্ড আছে, মানে এই বরাবর ইন্টারাকশন করছে, কর্ণের মাঝ বরাবর ইন্টারাকশন করছে, তাহলে 0.7 এ করে ইন্টারাকশন করছে, এটা 0.5 ইন্টারাকশন করছে এ করে, তাহলে কে কাছ থেকে করছে বলো, 0.5 না 0.7? তাহলে 0.5 যদি কাছ থেকে করে তাহলে বেশি উপরে চলে যাবে এনার্জিটা, বেশি ইন্টারাকশন বেশি রিপালশন, বুঝলাম? আর এটা কম রিপালশন, তাহলে কম ইন্টারাকশন কম রিপালশন, তাহলে স্প্লিটিংটা উল্টো হয়ে গেল কেন বুঝলাম? আর এই জি এর কথাটা বলে ছেড়ে দিচ্ছি, জিটা এসছে গেরার্ড থেকে বা জেরার্ড থেকে বা ইডেন থেকে, এটা মানে হচ্ছে যদি তুমি একটা স্ট্রাকচারের ক্ষেত্রে, এটা অক্টাহেড্রাল ফিল্ড, একটা স্ট্রাকচারের ক্ষেত্রে অপোজিট দিকে যদি লিগ্যান্ড পাও, সেম ডিস্টেন্সে যদি লিগ্যান্ড পাও, যেমন দেখো অক্টাহেড্রাল ফিল্ড এরকম দেখতে, তুমি যদি ওপরের দিকে যাও লিগ্যান্ড পাবে, আবার অপোজিট দিকে নিচের দিকে গেলে লিগ্যান্ড পাবে, কর্নারে গেলে লিগ্যান্ড পাবে, আবার এই দিকে লিগ্যান্ড পাবে, আবার এই কর্নারে লিগ্যান্ড পাবে, এই কর্নারে লিগ্যান্ড পাবে, যদি এরকম পাও, অর্থাৎ উভয় দিকে দূরত্বে বিপরীত দিকে যদি যাও আর যদি লিগ্যান্ড পাও তাহলে জি লেখা হয়, আর যদি উভয় দিকে গিয়ে লিগ্যান্ড না পাও তাহলে জি লেখা হবে না। যেমন টেট্রাহেড্রাল হয়ে গেল, এটা টেট্রাহেড্রাল, তাহলে টেট্রাহেড্রাল যদি হয় তাহলে এইখানে উপরে লিগ্যান্ড আছে, নিচে দেখবে কোনো লিগ্যান্ড নেই, আবার এইখানে লিগ্যান্ড আছে, অপোজিটে কোনো লিগ্যান্ড নেই, এইখানে লিগ্যান্ড আছে, আবার এইদিকে কোনো লিগ্যান্ড নেই, এইখানে লিগ্যান্ড আছে, এইদিকে কোনো লিগ্যান্ড নেই, তাহলে এই যে টেট্রাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে সেম ডিস্টেন্স অপোজিট দিকে গেলে লিগ্যান্ড পাবো কি? লিগ্যান্ড পাবো না। যদি লিগ্যান্ড না পাই তাহলে জি লেখা যাবে না। জি তখনই লিখবো যখন কোনো স্ট্রাকচারের উভয়ের বিপরীত দিকে গেলে যদি লিগ্যান্ড পাই তাহলে তাকে জি লেখা হয়, নাহলে জি লেখা হয় না। এটা গ্র্যাজুয়েশনের জিনিস, তাও তোমাকে বলে দিলাম। এইখান পর্যন্তই থাকবে। তুমি সিএফএসি টেট্রাহেড্রাল ফিল্ড অক্টাহেড্রাল ফিল্ডের ক্যালকুলেশন করে আমাকে সামনের দিন দেখাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে আলোচনা করব আমি সামনের দিন। কোঅর্ডিনেশন কমপ্লিট।